পাঙ্গুর জগৎ সৃষ্টির শুরুতে জন্ম হয়নি। ৩,০০০ বিশৃঙ্খল রাক্ষসের বিদেশ থেকে জন্ম নেওয়া। স্বর্গ ও পৃথিবীর অসন্তোষের উপর ভিত্তি করে জীবন্ত প্রাণীর রক্ত পান করা, ত্রিলোক ও সর্পথ অতিক্রম করা, অন্তহীন একাকিত্ব দূর করতে সকল জীবের রক্ত ব্যবহার করা। হে হে হে, তুমি আসলে কে? মৃত্যুর পর মানুষের কি পাতালপুরীতে যাওয়া উচিত নয়? তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই, এটি পাঙ্গু কর্তৃক জগৎ সৃষ্টির সময়কার ক্যাওস পাল। ঠিক সময়ে। আমি শুধু এই পৈশাচিক বিদ্বেষগুলো কিভাবে সমাধান করা যায় তা নিয়ে চিন্তিত ছিলাম। আহ, এই বিষয়গুলো হলো অসুর ও দেবতাদের অসন্তোষ। তুমি থামার সাহস করছো না? আদিম, আমি আসছি। পাতাল রক্ত সাগর। নাক ডাকা। প্রত্যাশা অনুযায়ী এটি তার সুনাম অক্ষুণ্ণ রেখেছে। রক্ত ও হত্যার উদ্দেশ্য একে অপরের সাথে জড়িয়েছিল। প্রতিশোধ পরাজন আত্মার সংখ্যা কোটি কোটি। পাতাল রক্ত সাগর। যেমনটা আশা করা হয়েছিল, এটি আদিম বিশ্বের সবচেয়ে নোংরা জায়গা, সবচেয়ে অন্ধকার জায়গা। এটা আমার জম্বি শরীরের জন্য একদম মানানসি। সামান্য প্রশিক্ষণের মাধ্যমে আমার সর্বোচ্চ তাইরি স্বর্ণ অমর স্তর দুর্বল হতে শুরু করেছে। যদি কেউ এখানে দীর্ঘকাল থাকতে চায়, একদিনেই কি আমার শক্তি লাফিয়ে লাফিয়ে বেড়ে যাবে না? মহৎ পথ নাগালের মধ্যেই রয়েছে। কি এক রত্নভূমি! কিভাবে এই পাতাল রক্তসাগর আমার প্রশিক্ষণ ক্ষেত্র হতে পারে? আমার মিনহে ভূখণ্ডে অনুপ্রবেশ করার সাহস কার আছে? তুমি কি মনে করো আমার তরবারি অকার্যকর? এই লোকটা নিশ্চয়ই ইনহে। মূল ছবি: একটি বি-12 পণ্য, অগ্নিবর্ণ লাল পদ্ম, জুজান ইউয়ান জল নিয়ন্ত্রণ পতাকা। তাদের সত্যি অনেক টাকা আছে। তুমি কে? নাক ডাকা। গ্র্যান্ডমাস্টার জিয়াং চেন। গ্র্যান্ডমাস্টার? এই ব্যক্তির পটভূমি কি? এমনকি স্বর্গীয় পথ কেন এটি পরিহার করে? তুমি কি আদৌ জানো জম্বি কি? জম্বিদের উৎপত্তি কি? স্বর্গ ও পৃথিবীর ক্ষোভ এবং দুর্ভাগ্য থেকে জম্বিদের জন্ম হয়। অমর, ত্রিভুবনের মধ্যে নয় এবং পঞ্চভূতের বাইরেও নয়। রক্তই ভিত্তি। ক্ষোভের উপর ভর করে এমন জিনিসের অস্তিত্ব কিভাবে সম্ভব? সে যা বলেছে তা যদি সত্যি হয়, মনে হচ্ছে আজ পরিণতি ভালো হবে না। সর্বোপরি এই রক্তসাগরেই তো আমি আমার জীবনের অর্ধেকটা কাটিয়েছি। তিনিই রক্তসাগরের নির্ধারিত অধিপতি। যদি তুমি ম্লান হয়ে যাও, আমি এমন ভান করতে পারি যেন কিছুই ঘটেনি। যদি এক গুয়ে এবং অনমনীয় আমার মূল্যবান জমি দখল করার অভিপ্রায়ে, তাহলে আমি আজ তোমাকে ফাদার পাঙ্গুর সাথে দেখা করতে পাঠাতে পারি। হা হা হা, কি এক গুপ্তধনের দেশ! যাদের সেখানে বাস করার নিয়তি রয়েছে তারা সেখানেই বাস করবে। তুমি রক্তের সাগরে জন্মগ্রহণ করেছিলে। তুমিই রক্তসাগরের অধিপতি। তারপর আদিম যুগে আমার জিয়াং চেনের জন্ম হয়েছিল। তার মানে কি এই যে পুরো প্রাগৈতিহাসিক বিশ্বটাই আমার? নাক ডাকা। এত তাড়াতাড়ি কথা বলে ফেলো না। দেখা যাক কে প্রকৃত যোগ্য। আমি তোমাকে ভয় পাই না। উহ, এটা কিভাবে সম্ভব? মূল ছবি: আইন হলো এক অতুলনীয় সর্বোৎকৃষ্ট জন্মগত আধ্যাত্মিক সম্পদ। এর তীক্ষ্ণতা অত্যন্ত বিরল। তাই এই স্বর্ণ অমর হিসেবে আমার সাধনার মাধ্যমে আমি এটিকে আরও উন্নত করতে পারি। এমনকি একজন মহান লু স্বর্ণ অমরকেও সতর্ক থাকতে হবে। এই ব্যক্তির চাষের স্তর, তারা উভয়ই তাই গোল্ডেন ইমমর্টালস। এটা আশ্চর্যজনক যে তিনি কেবল নিজের শারীরিক শক্তি দিয়েই তা সহ্য করতে পেরেছিলেন। এই, আহা! হিমবাহ, অনেকদিন তোমার সাথে দেখা হয়নি। নিজের সামর্থ্যকে অতিরিক্ত মূল্যায়ন করা। সৌভাগ্যবশত সেখানে 12 বোতল তোর লাল পদ্ম ছিল। এই শীর্ষমানের স্বর্গীয় প্রতিরক্ষা আধ্যাত্মিক সম্পদ। সেই মুহূর্তটি অবশ্যই আমাকে অনুশীলনের একটি জায়গা দিয়ে যাবে। যারা রক্তের সাগরে প্রাণ হারিয়েছে তাদের খাতিরে। তুমি স্বেচ্ছায় রক্তের সাগর ত্যাগ করেছ। আমি তোমার জীবন বাঁচিয়ে দেব, নইলে? না হলে আমাদের কি করা উচিত? অন্যথায় তারা মারা যাবে এবং তাদের আধ্যাত্মিক সত্তা বিনষ্ট হবে। বেপরোয়া মন্তব্য করা। আজ দেখ তুমি এ ব্যাপারে কি করতে পারো। আমি আপনি কি মনে করেন এটি আপনার জীবন দীর্ঘায়িত করতে সাহায্য করবে?
না, এটা এটা কিভাবে সম্ভব? তুমি এটা এটা কি ধরনের ধনসম্পদ? এর স্বাদ এমন কেন? হাহা, একজন মুমূর্ষু মানুষ কেন এত কিছু জানবে? ধুর, আমি একদম নড়তে পারছি না। না, তুমি এটা করতে পারবে না। আমি আসলে এটা আমার জন্য বেশ সাশ্রয়ী। হাহা, আমার কি করা উচিত? হাহা, রক্তের সাগর আমার। জম্বিরা প্রকৃতপক্ষে সাধারণ সাধকদের থেকে আলাদা। আদিম আত্মা ও শারীরিক দেহের অনুশীলন ছাড়া কেবল রক্ত ও বিদ্বেষ গ্রাস করে। মাত্র 1,00,000 বছরের চাষাবাদ। আমি তাই স্বর্ণ অমর রাজ্যের শিখর থেকে শুরু করেছিলাম। তিনি মহান লু রাজ্যের শিখরে পৌঁছেছিলেন। এটা অনেক বড় একটা ধাপ উপরে উঠল। তবে আদিম স্বর্ণ অমর হওয়ার পথ এখনও অতিক্রম করা কঠিন। প্রয়োজনীয় ক্ষোভের পরিমাণটা একেবারেই বিশাল। একে টিকিয়ে রাখার জন্য রক্তের সাগরই যথেষ্ট। কিন্তু যদি আমি জোর করে এটা শ্বাস নিই, সম্ভবত রক্ত সাগরও তার সারবস্তুর একটি উল্লেখযোগ্য অংশ হারাবে। মনে হচ্ছে আমাদের রক্ত সাগরকে সম্প্রসারিত করার একটা উপায় ভাবতে হবে। স্বর্গই সর্বশ্রেষ্ঠ। আমার পূর্বপুরুষ ড্রাগনটি আজ তার আশ গজিয়ে নিয়েছে। জিয়া গোষ্ঠী, আদিম আশযুক্ত বর্ম গোষ্ঠী। ড্রাগনদের শ্রদ্ধা করা উচিত। 4 সমুদ্র শাসন করুন। সর্বোচ্চ সহজাত আধ্যাত্মিক সম্পদ, পৈতৃক ড্রাগন মুক্তা দিয়ে ভাগ্যকে দমন করা। স্বর্গ সাক্ষী থাকুক। আমি কখনো আশা করিনি যে হেভেনলি দাও এক্সটেনশনটি পাবো। মনে হচ্ছে আমার ড্রাগন জাতি আদিম জগতের নায়ক হওয়ার জন্য নির্ধারিত। স্বর্গই সর্বশ্রেষ্ঠ। এখন আমি তিয়ানফেং মাথা উঁচু করে দাঁড়িয়েছি। পাখি। বিশ্বের পাখি। ফিনিক্স বংশকে সম্মান করা উচিত। আকাশের শাসক। ফিনিক্স ঘণ্টা, যা এক সর্বোচ্চ সহজাত আধ্যাত্মিক সম্পদ, তা সৌভাগ্যের প্রবাহকে দমন করতে ব্যবহৃত হতো। স্বর্গ সাক্ষী থাকুক। হাহা। স্বর্গই সর্বশ্রেষ্ঠ। আমি কিলিনের রাজা এত দ্বারা প্রতিষ্ঠা করছি। পশু জাতি। বন্য পশু। কিলিনকে শ্রদ্ধা করা উচিত। ভূমি শাসন করুন। সর্বোচ্চ সহজাত আধ্যাত্মিক সম্পদ, কিলিন সিল দ্বারা ভাগ্যকে দমন করা। স্বর্গের বিচার। 3টি গোত্রের মধ্যে বিরোধ ছিল। তখন থেকে প্রাগৈতিহাসিক জগতে বহু সমস্যা দেখা দিল। আর কে জানে আধিপত্যের এই সংগ্রামে আরও কত জীবন জড়িয়ে পড়বে। এই বিমলি তাওবাদীর পথ কোথায়? সেটা কি তুমি হতে পারো? সহকর্মী দাওবাদী লু হও। ছোট 3টি গোষ্ঠী। তবে সহজাত সত্তারাও স্বর্গ ও পৃথিবীর নায়ক হওয়ার আকাঙ্ক্ষা করার সাহস দেখিয়েছিল। প্রাগৈতিহাসিক বিশ্বকে একীভূত করুন। তবে এই 3টি সহজাত পাপুষ্টিতে রূপান্তরিত হতে পারে। আমাকে অমরসংহারক তরবারি গঠন আয়ত্ত করতে সাহায্য করুন। যখন সুযোগ আসে, এটি সকল জীবকে হত্যা করতে পারে। স্বর্গীয় পথের পরিবর্তে পৈশাচিক পথ। সেই সময়ে পাঙ্গুর জগৎ সৃষ্টি সহজেই উপলব্ধ হবে। হাহা। এক সুবর্ণ সুযোগ। আমি কেন 3 বংশের ন্যায়পরাজনতার কথা ভাবিনি? এটা অনেকটা সদ্য ঘুমিয়ে পড়া কোনো ব্যক্তির কাছে বালিশ পৌঁছে দেওয়ার মতো। একবার ধার্মিকতার আত্মা জেগে উঠলে এর সাথে অনিবার্যভাবে অন্তহীন হত্যাকাণ্ড ঘটবে। আর এই হত্যাকাণ্ডের ফলে অনিবার্যভাবে অগণিত প্রাণহানি ঘটবে। তৎক্ষণে স্বর্গ ও পৃথিবীর মধ্যে অসন্তোষ, বিরক্তি, অন্তহীন ক্ষোভ। হুনুজান গোল্ডেন ইমমর্টাল। আমি আসছি। ওদের মেরে ফেলো। হত্যা যত বেশি নির্মম, যত বেশি ক্ষোভ। আমি অপেক্ষা করছি। নাক ডাকা, উজ্জ্বলতা। চলো। আমি প্রথমে ভেবেছিলাম 3 গোত্রের উৎসব শীঘ্রই শুরু হবে। অপ্রত্যাশিতভাবে 10,000 বছর কেটে গেছে। 3টি গোষ্ঠী সম্পূর্ণ নীরব রইল। তবে আজ হোক বা কাল হোক, মীমাংসা হবেই। যেহেতু ব্যাপারটা সেরকমই, তাহলে আমি তোমার আগুনে আরও ঘি ঢেলে দিই। সপ্তম যুবরাজ কিংকিউ। ফক্স ক্ল্যান গ্যাদারিং প্লেস। সর্বোপরি এটা কিলিন গোত্রের এলাকা। আমাদের যাত্রা। এটা কি খুব বেপরোয়া নয়? বৃদ্ধ অন্ধ কিলিন বংশের গণনা। কি? আমার ড্রাগন জাতি বিশ্বের সবচেয়ে ধনী। গোত্রটিতে অনেক প্রভাবশালী ব্যক্তি রয়েছে। তাদেরকে কিছু সাহস দিন। তারা হটকারী কাজ করার সাহস করেনি। সপ্তম রাজকুমার একদম ঠিক বলেছেন। এই আদিম জগৎ, আজ হোক বা কাল হোক, এই সবকিছুই আমার হবে ড্রাগন জাতির সম্পত্তি। ঠিক তাই। হা। আমি শুনেছি যে চিংচিউ শিয়াল খুব মনোমুগ্ধকর, আকর্ষণীয়। এটি বিশ্বের সর্বোৎকৃষ্ট চুল্লি। এই ভ্রমণ, এটা দেখার মতো। হে হে হে। একটি বিশুদ্ধ জাতের পাচনক্রযুক্ত সোনালী ড্রাগন নিঃসন্দেহে বিশাল।
কি হচ্ছে? সপ্তম রাজপুত্রকে রক্ষা করুন। লু জেংফিয়ান ভালো স্বাদ আছে, কিন্তু আসলে কিছুই বদলায় না। গুরুজন, আমি প্রথম ড্রাগনের পুত্র। তোমার পুত্র পূর্বপুরুষের ড্রাগন। তুমি সত্যিই প্রথম সম্রাটের পুত্র। এটা স্বাভাবিক। বেশ ভালো, এখন খাবারের পরিমাণ আরও বেশি। উপাদানটি কি? স্বাভাবিকভাবেই এটা তোমাকে মেরে ফেলার জন্য যথেষ্ট। লর্ড জুলম, ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে। প্রধানমন্ত্রী কচ্ছপ এত আতঙ্কিত কেন? আও ফেমের সমস্যাটা কি? কিন্তু এবার কোনো ড্রাগন প্রবীণের কন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে? সপ্তম রাজকুমার। সপ্তম রাজকুমার। তার সপ্তম রাজপুত্রের স্মৃতিফলকটি ভেঙে গিয়েছিল। কি? স্মৃতিফলকটি ভাঙা ছিল? হ্যাঁ, লর্ড জুলম। সপ্তম রাজপুত্র মারা গেছেন। কি করে একজন মানুষ এতটা বেপরোয়া হতে সাহস করে? আমার ড্রাগন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার সাহস তোমার কি করে হয়? খুনিকে কি খুঁজে পাওয়া গেছে, প্রধানমন্ত্রী টার্টল? সপ্তম রাজকুমারের মৃতদেহ। এটি কিলিং গোত্রের পৈতৃক বাড়ির কাছে আবিষ্কৃত হয়েছিল। খুনি এখনো অজ্ঞাত। স্বর্গের রহস্যগুলি অস্পষ্ট। অথবা কেউ বিষয়টি ধামাচাপা দিয়েছিল। অথবা মাস্টার জুলিনের কাছে রিপোর্ট করুন। পূর্ব চীন সাগর। পূর্ব চীন সাগরে একটি বিশুদ্ধ প্রজাতির ফিনিক্স পাখির মৃতদেহ আবিষ্কৃত হয়েছে। কি? কি? বড় ভাই, কেউ আমার ড্রাগন জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আও ফেং, ওই ছোকরাটা এইমাত্র কিলিং বংশের পৈতৃক ভূমিতে ধ্বংস হয়ে গেল। তারপর পূর্ব সাগরে একটি বিশুদ্ধ জাতের ফিনিক্স পাখি মারা গেল। আমার যদি ভুল না হয়ে থাকে, ফিনিক্স বংশের ওই বুড়ো বদমাশগুলোর এলাকা। সেখানে একজন কিলিনের মৃতদেহ থাকতে পারে। এটি 3টি জাতিকে লক্ষ্য করে চালানো একটি ষড়যন্ত্র। 3টি জাতি আদিম বিশ্বে আধিপত্য বিস্তার করেছিল। সকল জাতি মাথানত করে। কে এত দুঃসাহসী হবে? বিশ্বের ইচ্ছাকে অগ্রাহ্য করে আমাদের 3 গোত্রকে অপমান করেছে। যদিও 3টি গোষ্ঠী শক্তিশালী ছিল, জলরাশি বিশাল ছিল, কিন্তু আদিম জলরাশি ছিল অত্যন্ত গভীর। ছাড় আড়ালে অসংখ্য প্রভাবশালী ব্যক্তি লুকিয়ে আছে। ভিতরে এমন অনেক প্রাচীন দানব আছে যারা সময়ের শুরু থেকেই বিদ্যমান ছিল। তারা বিশৃঙ্খলা বংশের ঐশ্বরিক সত্তা ছিলেন। পদ্ধতিগুলো অদ্ভুত এবং অপ্রত্যাশিত। সাধারণ মানুষের নাগালের বাইরে। ওরা জীবন আঁকড়ে থাকা একদল হতভাগা বোকা ছাড়া আর কিছুই নয়। এই দলটিকে অবমূল্যায়ন করবেন না। বড় ভাই, তাহলে এখন আমরা কি করব? আমরা আর কি করতে পারি? অবশ্যই আমাদের কিলিং গোষ্ঠীর সাথে যুদ্ধ শুরু করা উচিত। লর্ড জুলম, তুমি কি একটু আগেই বলনি যে ড্রাগন জাতি প্রাগৈতিহাসিক বিশ্বকে একীভূত করতে চেয়েছিল? ফিনিক্স গোষ্ঠী এবং কিলিং গোষ্ঠীকে এড়ানো অসম্ভব। আও ফেংয়ের ব্যাপার, যদিও আমি জানি কেউ বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু এটাও কি একটা সুযোগ নয়? বড় ভাই জানতেন এটা অন্য কারো ষড়যন্ত্র ছিল। আমরা হুট করেই ঝাঁপিয়ে পড়লাম। এটা কি খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? তাড়াহুড়ো, আবার মোটেও তাড়াহুড়ো নয়। আপনি এটা বিশ্বাস করেন কি করেন না? যতক্ষণ আমার ড্রাগন জাতি যুদ্ধ শুরু না করে, তারপর আমার ড্রাগন পুত্রদের একে একে হত্যা করা হবে। বিশ্ব বিশাল। আমরা চাইলেও সবকিছু সামলাতে পারতাম না। তোমার কোনো ধারণা নেই সে কখন, তারা কোথায় পদক্ষেপ নেবে। আমরা কি তাকে এভাবে আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাতে দেব? এই মুহূর্তে তাকে নিয়ে আমাদের কিছু করার নেই। এর মানে এই নয় যে সবসময় কোনো উপায় থাকবে না। ফিনিক্স গোষ্ঠী এবং কিলিং গোষ্ঠীকে ধ্বংস করার পর প্রাগৈতিহাসিক বিশ্বকে একীভূত করুন। বিশ্বের সম্পদের সুযোগ নিয়ে মহান লু অমর আরোহণ অর্জন করুন। তৎক্ষণে সে যেখানেই লুকাক না কেন, আমি তাকে হাওয়ায় মিলিয়ে দেব। আমি প্রথমে ভেবেছিলাম এতে আরও বেশি পরিশ্রম লাগবে। অপ্রত্যাশিতভাবে 3টি গোষ্ঠী এতটাই বাস্তববাদী ছিল। এই মহাক্লেশ। আমি অবশ্যই আদিম স্বর্ণ অমর রাজ্যে প্রবেশ করব। তবে রাক্ষস চোরদের বিরুদ্ধে আসন্ন যুদ্ধের জন্য আমাদের এখনও আগে থেকে পরিকল্পনা করতে হবে। আদিম জগতের একীকরণ আসন্ন। ড্রাগন যোদ্ধারা, আক্রমণ করো। শিশুদের হত্যা করুন। ভালো লাগাটা এমনই। মন ভরে হত্যা করো। হত্যা করতে আপনি যত বেশি খুশি হবেন, হত্যা করা যত বেশি মজার, আমি যত সুখী। হাহা, মহান অমরের প্রতিবন্ধকতা শিথিল হচ্ছে। মনে হচ্ছে আদি অমর জগতে আমার উত্তরণ আজই ঘটবে। আমি আরও চাই, আরও মজা। অপ্রত্যাশিত। আমি ছাড়াও প্রকৃতপক্ষে এমন লোকও আছে যারা 3টি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস রাখে। রাক্ষস পূর্বপুরুষ রাহু। ওহ, তুমি জুনিয়র সত্যি আমাকে চেনো? আমি তাকে চিনতে না পেরে কি করে পারতাম? তুমি আদিম বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি। তারা রেড আর্মির সাথে বুদ্ধির লড়াইয়ে ব্যর্থ হয়েছিল পৃথিবীর শিরাগুলো বিস্ফোরিত করতে। এমন এক অস্তিত্ব যা সমগ্র পশ্চিমা মহাদেশকে নিজের সাথে টেনে নামিয়ে আনে। কেন? তাদের সাথে পশ্চিমা মহাদেশকে টেনে নামাচ্ছে। পশ্চিম মহাদেশ ঝুন্টির সাথে সংযোগটি পরে স্থাপন করা হবে না। এটা দেখলেও আপনি মাথা নাড়তে বাধ্য হবেন। পশ্চিম পূর্বের মতো সম্পদশালী নয়, কিন্তু এটা খুব একটা নিকৃষ্ট ছিল না। যেহেতু লৌহ পৃথিবীর শিরাগুলোকে প্রজ্বলিত করতে যাচ্ছে, তাদের সাথে পশ্চিমকে টেনে নামানো, তার মানে কি পশ্চিমা মহাদেশে কোটি কোটি জীব থাকবে? উফ, সংখ্যায় অনেক বেশি। সবকিছু পুরোপুরি ভেতরে টেনে নেওয়া অসম্ভব। হ্যালো, তুমি অত্যন্ত অভদ্র জুনিয়র। আমি আপনাকে একটি প্রশ্ন করছি। ওহো, রাহু সংহারক দেবতা, 3000 বিশৃঙ্খলার দেবতার মধ্যে শ্রেষ্ঠ, শয়তানি পথের প্রতিষ্ঠাতা, সমগ্র প্রাগৈতিহাসিক বিশ্ব। কে না জানে? কে না জানে? তুমি কে? গ্র্যান্ডমাস্টার জিয়াং চেন, হিতৈষী জিয়াং চেন। তোমার তো বেশ সাহস আছে।
আমার জিনিসপত্রের প্রতি লোভ করার সাহস তোমার কি করে হয়? 3 পায়ের কল্প। আমার পরম সম্পদকে পরিশুদ্ধ করার জন্য এটিই সবচেয়ে উপযুক্ত। ইমমর্টাল স্লটারিং সোর্ড ফরমেশনের জন্য সেরা ব্লাডস্টোন। এখন তুমি তাদের ক্ষোভ হজম করার চেষ্টা করছো। আত্মোপলব্ধি অর্জন করুন। তাতে কি আমার সুযোগটা কেড়ে নেওয়া হবে না? দানব পূর্বপুরুষ, আপনি যা বলছেন তা একটু বিমূর্ত। বিশ্বের সুযোগ সুবিধাগুলো বাদ দিয়ে যাদের এটি পাওয়ার ভাগ্য রয়েছে তারা তা পাবেই। এই ত্রিপদী কল্পের সূচনার উপর ভিত্তি করে আমিও নেপথ্যে অনেক পরিশ্রম করেছি। তিনি অবশ্যই কিছুটা কৃতিত্বের দাবিদার। তোমার পরিশ্রমের ফল উপভোগ করো। পৃথিবীর সকল সুযোগ আমার হাতেই রয়েছে। যদি আমি এটা করতাম, অবাধ্য হওয়ার সাহস কার আছে? দুনিয়ার সুযোগসমূহ স্বর্গীয় পথেই নিহিত। যাদের সাথে আমার কর্মফলগত যোগসূত্র রয়েছে আমি তাদের এড়িয়ে চলব না। এখন তুমি কি চাও? আর তুমি আমার তরবারির ধার পরীক্ষা করতে চাও? আমার তরবারি কখনো ভোতা হয়নি। আদালতের মৃত্যু। দ্বাদশ শ্রেণীর কর্মিক অগ্নি লাল পদ্ম। প্রকৃতপক্ষে এটি দ্বাদশ শ্রেণীর কর্মিক অগ্নিরক্তিম পদ্ম। এর জন্য আমাকে স্টিক্স নামের লোকটিকে ধন্যবাদ জানাতেই হবে। নাক ডাকা। তুমি কি সত্যিই মনে করো যে দ্বাদশ শ্রেণীর নাইটফায়ার ক্রিমসন লোটাস তোমাকে সম্পূর্ণরূপে রক্ষা করতে পারে? তুমি আমার সামর্থ্যকে অবমূল্যায়ন করছো। সে একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিল। তাও এবং দানবের মধ্যে সংগ্রাম। রেড আর্মি 3 জন শক্তিশালী ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছিল, ইয়াং মেই, ইনিন ইয়াং এবং কিয়ানকুন। রাহুর সাথে মোকাবিলা। এমনকি যারা তাইচি ডায়াগ্রাম এবং কিয়ানকুন করাই ধারণ করে। এই দুটি সহজাত সম্পদের ইনিন ইয়াং এবং চিয়ানকুন। তারা সবাই ধ্বংস হয়ে গেল। আমার দ্বাদশ শ্রেণীর কর্মিক অগ্নি লাল পদ্ম। লু হোয়ের তুলনায় এর গুরুত্ব কতটুকু? মনে হচ্ছে ক্যাওস পার্ল ব্যবহার করাই একমাত্র উপায়। কিন্তু ক্যাওস পার্ল লু হোয়ের জন্য, যিনি বিশৃঙ্খলার দানব দেবতা থেকে জন্মগ্রহণ করেছিলেন, খুব বেশি চোখে পড়ার মতো। একবার উন্মোচিত হলে আমার আশঙ্কা আমরা অন্তহীন সমস্যার সম্মুখীন হব। এখন আমাদের শুধু এক পা করে এগোতে হবে। ঈশ্বর হত্যাকারী বন্দুক বালক। তারা আসলে ঈশ্বরবৎকারী বর্ষা সম্পর্কে জানে। মনে হচ্ছে আপনার বেশ কিছু গোপন বিষয় আছে। মনে হচ্ছে ক্যাওস পাল ব্যবহার করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এই ঈশ্বর বিনাশী বর্ষাটি বিশৃঙ্খলার সবুজ পদ্মের মূল থেকে তৈরি করা হয়েছিল। সময়ের শুরুতে অসীম অসুখ শক্তি শোষণ করুন এবং এভাবেই স্বর্গীয় পথের 1 নম্বর ঘাতক সম্পদে পরিণত হও। এর আক্রমণ তীক্ষ্ণতার উপর নির্ভর করে না এবং আদিম চেতনায় একটু অস্তর্ক। এমনকি সাধুরাও এটি এড়াতে পারেন না। আদি আত্মার জন্য অপেক্ষা করুন। আমি প্রায় ভুলে গিয়েছিলাম। আমি একজন জম্বি। জম্বি কাকে বলে? ওটা তো জীবন্ত লাশ। আদিম আত্মা। আমি কিভাবে তা করতে পারতাম? এমনকি যদি থাকে। যে ক্ষোভ আমি ইতিমধ্যেই আত্মস্থ করেছিলাম। অসুখ শক্তিটি ক্ষয় হয়ে গেছে। কিছু ক্ষেত্রে ভবিষ্যতের বংশের সাথে আমার বেশ কিছুটা মিল আছে বলে মনে হচ্ছে। শালা নির্লজ্জ বদমাশ, এ তো এক অতর্কিত হামলা। কি? এটা কিভাবে সম্ভব? ঈশ্বরবৎকারী বর্ষা একটি শক্তিশালী ও দুর্লভ সম্পদ। আদিম আত্মার বিশেষজ্ঞ। এমনকি একজন আদিম স্বর্ণ অমরও এটি এড়াতে পারে না। এই ছেলেটি কেবল গ্রেট লু গোল্ডেন ইমমর্টাল স্তরে আছে। সুরক্ষার জন্য একটি শীর্ষস্তরের সহজাত আধ্যাত্মিক সম্পদ তো দূরের কথা, এমনকি জন্মগত সম্পদও এর থেকে রেহাই পায় না। যদি না আপনি না করেন। ইউজান সেন। মন্দ না, ডেমন ক্ল্যান। তোমার শত্রু হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আমি জানি তোমার কাছে এখনো অমরসংহারক তরবারি গঠনের তুরুপের তাসটি আছে। কিন্তু আপনি হয়তো আমার অতীত সম্পর্কে জানেন না। আমি একজন জম্বি। স্বর্গীয় পথে নয়, পঞ্চভূতের বাইরে। অমর। এই ব্যক্তি। এটি বিশ্বের দূষিত বায়ু দ্বারা প্রভাবিত হবে না। বিপরীতে এই জিনিসগুলো আমাকে বেড়ে উঠতেও সাহায্য করতে পারে। তাই তোমার শক্তি অপচয় করা উচিত নয়। জুটছেন তলোয়ার গঠন। এ ব্যাপারে আমার কিছু করার নেই। এইভাবে করলে কেমন হয়? এই যুদ্ধক্ষেত্র। আমি আমার ক্ষোভ শোষণ করি। চাষাবাদের জন্য ব্যবহৃত হয়। তুমি অসুখ শক্তি শোষণ করো। আপনার পরিমার্জন করুন। জুটছেন তলোয়ার গঠন। আমরা একে অপরের মদ্যপানে হস্তক্ষেপ করি না। আপনি কি মনে করেন? আমাকে বলতেই হবে। তুমি আমাকে খুব ভালোভাবে চেনো। দুর্ভাগ্যবশত আমি সবসময় একা খেতেই বেশি পছন্দ করি। অন্যদের সাথে ভাগ করে নেওয়ার অভ্যাস নেই। যেহেতু তুমি অমর এবং অবিনশ্বর, যারা আমার ধ্বংস বিধানের ঐশ্বরিক শক্তি জানে না, তুমি কি এখনো টিকে থাকতে পারো? ধ্যাত, আমি অস্তর্ক ছিলাম। লু হোর পূর্বজন্ম ছিল ধ্বংসের দানব দেবতা। ধ্বংসের আইন। এই বিশৃঙ্খলার মধ্যে আবারও রইল শীর্ষ 10টি সর্বোচ্চ আইন। আমি তাকে ধ্বংস করব না। তাকে ধ্বংস করা মানে নিজেকেও ধ্বংস করা। সহযাত্রী লু হো, অগণিত যুগ। আমি তোমাকে না দেখলেও তুমি এখনো একটা নাচর বান্দা। রেড আর্মি। এটাই কি ভবিষ্যতের দাউজু রেড আর্মি? জুন, তুমি কি অন্যের ব্যাপারে নাক গলাতে চাইছো? 3 পর্যাপ্ত মহাক্লেশ শুরু হয়। এই তরুণ বন্ধুকে ধন্যবাদ। সহকর্মী দাওবাদী। এটা অবশ্যই একটু বাড়াবাড়ি। এই ছেলেটা আমার সুযোগটা নষ্ট করে দিল। আমি তাকে বাঁচতে দিতে পারি না। সহধর্মী তার নিজের পথেই চলতে জেদ ধরে। সেই বেচারা তাওবাদী। আমার মনে হয়, হে সহধর্মী, তোমার দক্ষতা আমাকে সরাসরি পরখ করে দেখতে হবে। পাঙ্গু বিভক্ত। আমি কখনো ভাবিনি সে তোমার হাতে পড়বে। রেড আর্মির সাথে আমার আগে থেকে কোনো পরিচয় ছিল না। সে আসলে এটা আমার জন্যই করেছিল। কোনো কারণ ছাড়াই লু ইউয়ের মতো একজন নিষ্ঠুর ব্যক্তিকে আঘাত করা। বিনামূল্যে কোনো কিছুই পাওয়া যায় না। কিছু একটা ভুল হয়েছে। ওরা ঠিক এভাবেই চলে গেল। রাক্ষস পূর্বপুরুষ রাহু। তাহলে ইনি নাকি আদিম বিশ্বের সবচেয়ে নির্মম ব্যক্তি? রেড আর্মিকে দেখে তারা একটা পাদও উচ্চারণ করেনি। সে তো পালিয়ে গেল, কাপুরুষ। আমার বন্ধু লু হো একজন বিষণ্ণ চিন্তার মানুষ।
বিশ্বাসটা আপনি যতটা সহজ ভাবছেন ততটা নয়। এই প্রস্থান আমাকে ভয় করার কারণে নয়, বরং তার জেতার কোনো নিশ্চিত সম্ভাবনা ছিল না। ওহ, বুঝলাম। এই সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ জানাতেই হবে, আমার ছোট্ট বন্ধু। আমার যদি ভুল না হয়ে থাকে। হে তরুণ বন্ধু, তুমি নিশ্চয়ই আকাশ ও পৃথিবীর কলুষতার উপর নির্ভর করছো। চাষাবাদ। কাকতালীয়ভাবে লু হুয়োর কাছে একটি দুর্লভ ধনসম্পদ ছিল। জুশিয়ানের 4টি তলোয়ার নামে পরিচিত। এই অসাধারণ সম্পদ পরিশোধনের শর্তাবলী। এর জন্য প্রচুর পরিমাণে দূষিত বাতাসেরও প্রয়োজন হয়। আপনি বলতে চাইছেন, সেই ভয়াবহ বিপর্যয়ের কদর্যতার কারণেই আমার তরুণ বন্ধুটি সবকিছু শোষণ করুন। এইমাত্র রাহু তার অমর মৃত্যুদণ্ডের 4টি তরবারি সম্পূর্ণরূপে পরিমার্জন করতে অক্ষম। অন্যথায় একবার তার অসাধারণ ধনসম্পদ সফলভাবে মুক্ত হয়ে গেলে তারপর অমর সংহারক তরবারি বিন্যাসটি স্থাপন করা যেতে পারে। এক স্তরের 4জন শক্তিশালী সাধক ব্যতীত অন্য কেউ এটি ভাঙতে পারে না। এমনকি আমাকেও, একজন নগণ্য তাওবাদী পুরোহিতকে সেই সময় পথ ছেড়ে দিতে হতো। তাকে 3 পয়েন্টে ভয় করুন। ইগলের নাক, বাকিগুলো অস্পষ্ট। তোমার কি মনে হয় আমি জানি না? এমনকি যদি লু হো সত্যি অমর সংহারক তরবারি গঠনটি স্থাপন করতে সক্ষম হয়, তুমি ভয় পাও না। তুমি নিজেই। এছাড়াও ভালো ও মন্দের 3 মৃতদেহের সশিষ্ট পদ্ধতি রয়েছে। ওটা কি স্বর্গীয় দাও রাহুর তরবারি গঠন নয়? তারা সবাই 1000 বছরের পুরনো শিয়াল। তুমি আমাকে কি ধরনের ভূতের গল্প শোনানোর চেষ্টা করছো? লু হং ম্লান হয়ে গেল। তারা এটা সহজে ছেড়ে দেবে না। আমার বন্ধু তাকে অপমান করেছে। একাধিক ঘটনার ভয়। আমাকে জানানোর জন্য ধন্যবাদ। এই এই তো। নারোহংয়ের যুদ্ধ দক্ষতা অতুলনীয়। আদিম জগতে তার সাধনার স্তর ছিল অতুলনীয়। অতুলনীয়। তার লক্ষ্যবস্তু হওয়াটা এক ভয়াবহ ব্যাপার। আমি সতর্ক থাকব। এই বাচ্চাটার সমস্যাটা কি? এটা টোকটা একেবারেই নিচ্ছে না কেন? তোমার কি ভয় করে না? যদি তোমার ভয় লাগে তুমি কি করবে? লুকাবে? আমার বন্ধু, সত্যি বলতে, এই বিনলি তাওবাদী নারাহর সাথে অতীতের কিছু ক্ষোভ রয়েছে। আমার আশঙ্কা আমাদের শীঘ্রই কিছু একটা করতে হবে। আমাকে সাহায্য করার জন্য আমি ইতিমধ্যেই কয়েকজন পুরনো বন্ধুকে খুঁজে পেয়েছি। এখন আমার বন্ধুরও নারাহর প্রতি বিদ্বেষ জন্মেছে। আমি ভাবছি, আপনি কি দাওপুর পুরুষ অঞ্জুন? আমি কেবল এক মহান অমর। অর্জনের স্তর কি? তোমাদের হে আদিম স্বর্ণ অমরগণ যুদ্ধে হস্তক্ষেপ করতে পারি? ভুলে যাও। বিদ্যা ইন্দি আসলেই কোনো ভালো মতলবে ছিল না। ওরা আসলেই আমাকে ওদের সাথে টেনে নামাতে চেয়েছিল। চিফ, কেন তুমি নিজেকে ছোট করবে বন্ধু? 2টি দুর্যোগের অধীনে একটি নৃশংস আবহ গড়ে উঠল। ক্রোধ। আদিম স্বর্ণ অমর জগৎ আপনার জন্য নিশ্চয়ই বেশি দূরে নয়। আপনি আমার প্রশংসা করছেন সিনিয়র। আমার সাংস্কৃতিক পটভূমি নিম্ন। শত শত মিলিয়ন বছর ধরে চাষাবাদ। এই কারণেই আজ লুহু ঘটনাটি ঘটেছে। অত্যন্ত বিপজ্জনক। যদি আপনি জড়িত হন, নিশ্চিত মৃত্যুর ভয় রয়েছে। চলো এটা ভুলে যাই। সাধনার পথ স্বভাবতই স্বর্গকে অগ্রাহ্য করে। কিভাবে সবকিছু মসৃণভাবে চলতে পারে? রাহু সংহারক দেবতা। যদি সে এটা পায়, সে সমগ্র আদিম বিশ্বকে ধ্বংস করে দিতে পারে। তুমি কি বন্ধু সত্যি এই পরিস্থিতিটা দেখতে চাও? আরে বাহ, এটা তো অসাধারণ। যদি আদিম জগৎ ধ্বংস হয়ে যেত। জীবদের প্রতি বিদ্বেষ, স্বর্গ ও পৃথিবীর অসুখ শক্তি। আচ্ছা, আদিম জগতের বিষয়াদি এখন আমারই পালন করার দায়িত্ব। অবাধ্য হওয়ার সাহস কার আছে? ওহ না, আমি ভুলে গিয়েছিলাম। আমার সামনে এই লোকটি বিদ্বেষ এবং অসুখ শক্তি ব্যবহার করে চাষাবাদ করে। লু হো প্রাগৈতিহাসিক বিশ্বকে ধ্বংস করেছিলেন। অন্যরা এটি এড়িয়ে চলে। এটা ঘটতে দেখলে তিনি সম্ভবত খুশি হতেন। এটা হয়তো আগুনে ঘি ঢালবে। না, আমাদের এই লোকটার পরিকল্পনাটা থামাতে হবে। অন্যথায় এই বিনয়ী তাওবাদী পুরোহিত কেবল পারেন। এটা আমার চিন্তাভাবনা প্রকাশ করে। রেড আর্মি কি আমাকে আক্রমণ করার পরিকল্পনা করছে? এই প্রাগৈতিহাসিক জগৎ সম্পর্কে তোমার কি ধারণা বন্ধু? মহান দেবতা পাঙ্গু তার অসীম শক্তি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলেন, এবং স্বয়ং আদিম বিশৃঙ্খলাকে আরও গভীর করার মাধ্যমে। এটি একটি নিখুঁত বিশ্ব। হংজুন সেই বৃদ্ধ লোকটি। এই লোকটা এই প্রশ্নটা কেন করছে? এমনটা কি হতে পারে যে তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো? তাহলে তোমার কি মনে হয় পাঙ্গু মারা গেছে? এর মানে কি? আজকের বিশ্ব এটি এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে পাঙ্গুর ছাইও খুঁজে পাওয়া যায় না। নাক ডাকা। পাঙ্গুর চিতাভস্ম খুঁজে পাওয়া যায়নি। আপনি কি বলতে চাইছেন যে সে মারা যায়নি? পাঙ্গু আসলে মারা যায়নি। আদি বিশ্বের সকল বস্তু পাঙ্গু থেকে বিবর্তিত হয়েছে। এখানে একটি আগাছা, এমনকি এক চিলতে বাতাসও পাঙ্গু। আদিম জগৎ অমর। পাঙ্গুর মতো একজন কিভাবে এত সহজে মারা যেতে পারে? সিনিয়র মানে পাঙ্গু বিশ্ব সৃষ্টি করেন মহান পথকে অতিক্রম করার জন্য, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। ঠিক এই ব্যর্থতাটাই ছিল, এটি তাকে মহৎ পথকে অতিক্রম করার সম্ভাবনা দেখিয়েছিল, অর্থাৎ একটিমাত্র জগতের মাধ্যমে বোধি লাভ করা। রেড আর্মি যা বলেছে তা যদি সত্যি হয়, তার মানে কি এই যে আদিম জগৎকে ধ্বংস করার সাহস আর কারো থাকবে না? যে এমন করবে সে পাঙ্গুর সঙ্গে মহাকর্মে আবদ্ধ হবে। এই অজানা প্রাচীন গোপন যাত্রা। আজকের কথা। এই লোকটা আমাকে সতর্ক করছে। হুমফ। আমার ছোট্ট বন্ধুটি শুধু এটুকুই বলেছে, নিজের যত্ন নিন। আহা। কে পরোয়া করে? এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আদিম স্বর্ণ অমরের স্তরে উন্নীত হওয়া। লু হং এবং রেড আর্মির সাথে আমার কি সম্পর্ক?
অপ্রত্যাশিতভাবে সে একবারে দুটি জগৎ ভেদ করে ফেল। সরাসরি মহান লু স্বর্ণ অমরের শিখর থেকে হুনুজান গোল্ডেন ইমমর্টালের প্রাথমিক পর্যায়ে অতিক্রম করা। আদিম স্বর্ণ অমর রাজ্যের মধ্যবর্তী পর্যায়ে পৌঁছেছেন। উৎসব শেষ হয়ে গেছে। স্বর্গ ও পৃথিবীর মধ্যে অবশিষ্ট অসন্তোষ আমার কাছে খুবই নগণ্য, কি দুঃখের কথা। রাহু, আমাকে হতাশ করো না। সময় হয়েছে। ঘূর্ণ জুনিয়র, ঘূর্ণ রেড আর্মি, 7টি আবেগ এবং 6টি আকাঙ্ক্ষা। আমি তোমাকে যে কাজগুলো দিয়েছিলাম সেগুলোর প্রস্তুতি কেমন চলছে? রাক্ষস পূর্বপুরুষের কাছে প্রতিবেদন। আমরা ইতিমধ্যেই পাশ্চাত্য আধ্যাত্মিক ধারার মূল স্থাপন করেছি। সকলেই সুমেরু পর্বতের আদি শিরার পাদদেশে মিলিত হয়। সাবাস। আমার আরও একটি বিষয় আছে যা তোমাকে সামলাতে হবে। কিন্তু রাক্ষস পূর্বপুরুষের আদেশ অনুসারে আমার মূল উদ্দেশ্য ছিল 3 জাতির প্রাণীদের ব্যবহার করে জুশিয়ানের 4টি তলোয়ার নির্মাণ করা। দুর্ভাগ্যবশত কিছু একটা ভুল হয়েছে। জুশিয়ানের 4টি তরবারি আমার সৎ পথের সাথে সম্পর্কিত। কোনোভাবেই ব্যর্থ হতে পারে না। রাক্ষস পূর্বপুরুষ মানে আমি কোটি কোটি পশ্চিমা মানুষের রক্ত ব্যবহার করার ইচ্ছা রাখি জুশিয়ানের 4টি তলোয়ার তৈরি করতে। রাক্ষস পূর্বপুরুষ কি সত্যিই তা করার ইচ্ছা রাখে? পশ্চিমা বিশ্বে কোটি কোটি মানুষের জীবনের সাথে জড়িত বিশাল কার্যকারণ সম্পর্ক। তখন কি ঘটবে তা ভাবাই যায় না। এখনো কি কেউ আমাকে প্রশ্ন করছে? আপনার অধস্তন সাহস করে না। মনে রাখবেন, আপনার কাজ ভালোভাবে করুন। এই সিদ্ধান্ত নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই, নইলে আপনার অধস্তন কর্মকর্তা বোঝেন। যেহেতু ব্যাপারটা সেরকমই, তোমরা সবাই বেরিয়ে যাও। হ্যাঁ, 3 গোত্রের উজ্জ্বল উৎসবের পরে ড্রাগন, ফিনিক্স ও কিলিন, এই 3 গোষ্ঠী এক রক্তস্নানে নিমজ্জিত হয়েছিল। প্রাগৈতিহাসিক বিশ্বকে ধ্বংস করুন অসীম কর্ম দ্বারা কলুষিত। শুধু তাই নয়, 3 জাতির সাধকরা তাদের সাধনায় স্থবির হয়ে পড়েছিল। কেউ কেউ তো সাধনা করতে গিয়ে পাগলি হয়ে গিয়েছিল। কর্মের আগুনে ভস্মীভূত হওয়ার ঘটনা। জাতিগোষ্ঠীর উন্নয়নের জন্য পূর্বপুরুষ ড্রাগন, স্বর্গীয় ফিনিক্স এবং কিলিন রাজা সকলেই স্বর্গীয় পথের প্রতিশপথ গ্রহণ করেছিলেন। ন্যায়ের জন্য নিজেকে উৎসর্গ করা। প্রথম সম্রাটকে পূর্ব চীন সাগরে দমন করা হয়েছিল। স্বর্গীয় ফিনিক্স নির্বাণ, ইয়াংজেন অমর, আগ্নেয়গিরিতুল্য কিলিন রাজা গলে কিলিনের বিস্তাতে পরিণত হল। ড্রাগন, ফিনিক্স এবং কিলিন, এই 3টি গোষ্ঠী তখন থেকে তাদের নিজ নিজ পৈতৃক ভূমিতে আত্মগোপন করেছে। ঘরের ভিতরে থাকা 3 জাতির মহাক্লেশ কি ইতিমধ্যে শেষ হয়ে যায়নি? বিশ্বে এমন প্রবল বিদ্বেষ আবার কিভাবে দেখা দিতে পারে? সত্যি আদিম বিশ্বের সবচেয়ে নির্মম ব্যক্তি হিসেবে অভিহিত হওয়ার যোগ্য। আমি তোমাকে অবমূল্যায়ন করেছিলাম, হে নিপীড়িত জন। এটা খুবই দুঃখজনক, এই ক্ষোভগুলি। তবে এর উৎপত্তি হয়েছিল পশ্চিম মহাদেশে। বড়মাথা সম্ভবত লু হু জুশিয়ানের 4 সেনাপতি স্মরণে এগুলো ব্যবহার করেছিলেন। একেবারে কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। লু হু তার নিজের স্বার্থপর ইচ্ছা দ্বারা চালিত হয়েছিল। তারা প্রকৃতপক্ষে কোটি কোটি পশ্চিমা মানুষকে তরবারির বলি হিসেবে ব্যবহার করেছিল। পুত্র হওয়ার সত্যি অযোগ্য। লু হু মহৎ পথ থেকে ধ্বংসের বিধান উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। উদ্দেশ্যটি নিঃসন্দেহে প্রাগৈতিহাসিক জগৎ। এখন আমরা 4 জন একত্রিত হয়েছি। লু হুকে কিভাবে মোকাবিলা করা যায় সে বিষয়ে আমাদের সত্যি একটি পরিকল্পনা তৈরি করা উচিত। আর কি পরিকল্পনা করা প্রয়োজন? আমাদের চাষের স্তর দিয়ে এই আদিম অরণ্যের কোথায় যাওয়া যায় না? লুহের গুরুত্বই বা কি? ইমিন ইয়াং দাওইস্ট লু হাই, সর্বোচ্চ উচ্চতা নিয়ম এবং ধ্বংসের নিয়ম। এখন জুশিয়ানের 4টি তরবারি নির্মিত হয়েছে। অবহেলা করা উচিত নয়। সত্যি বলতে আমার 3 জন তাওবাদী সঙ্গী। যদিও নালু হ্রদের অমরসংহারক তরবারি গঠনটি অবিশ্বাস্যভাবে শক্তিশালী, কিন্তু এর একটি মারাত্মক ত্রুটি আছে। ত্রুটিটি কি? হে রেড আর্মির সহযোদ্ধাগণ, অনুগ্রহ করে খোলামেলাভাবে কথা বলুন। 4টি অমরসংহারক তরবারির উপর নির্ভর করে অমরসংহারক তরবারি বিন্যাসটি গঠিত হয়। এগুলো হলো অমরসংহার গঠন, অমর প্রকাশ গঠন, অমর প্রতিষ্ঠা। আমরা 4 জনই লু হোয়ের সম্পর্যায়ে আছি। যদি একজন ব্যক্তি যুদ্ধ করতে বের হয়, তার তলোয়ার খুলে নাও। এই গঠনটি নিশ্চিতভাবেই লু হুয়ার হবে না। এই ব্যক্তি কোটি কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছে। তারাও আদিম জগতের বিরুদ্ধে একটি ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে চেয়েছিল। যদি আমরা লু হুকে হত্যা করতে পারি, তুমি অবশ্যই আসমান ও জমিন থেকে পুণ্য লাভ করবে। স্বর্গ ও পৃথিবীর সৎকর্ম। তুমি যা বলছো তা যদি সত্যি হয়, সুতরাং লু হুইকে হত্যা করা অপরিহার্য। আমি এটা ঘৃণা করি, ভীষণ ঘৃণা করি। স্বর্গ অন্যায্য, মহান পথটি মর্ধবে। আমি লু হো এত দ্বারা দানবীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করছি। তখন থেকে তাও অসুরদের নির্মূল করে। দীর্ঘস্থায়ী আসরিক পথ এবং পথের অবক্ষয় আসরিক শক্তির সাথে অসামঞ্জস্যপূর্ণ। মৃত্যু পর্যন্ত অথবা শেষ পর্যন্ত। দারুণ উপায়। আমরা
ওই উন্মাদ লু শিয়েংজের দ্বারা পশ্চিম মহাদেশ ধ্বংস হয়েছিল। এটা সত্যিই ভাগ্যের ব্যাপার। আমার প্রিয় বন্ধু, তোমার আগমন একেবারে সঠিক সময় হয়েছে। সিনিয়র এবার তার চিরপ্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন। আমি সম্ভবত বোধিলাভ থেকে বেশি দূরে নই। প্রাচীন শহরের ভাই লু পশ্চিমে এই বিশাল কার্যকারণ সম্পর্কে জানতেন। জ্ঞান লাভ করলেও স্বর্গের অবশ্যম্ভাবী বিধান এড়ানো যায় না। বর্তমানে পশ্চিমা বিশ্ব অশুভ শক্তিতে পরিপূর্ণ। ক্ষোভ আবার জেগে ওঠে। তুমি এটাকে তোমার শিক্ষক হিসেবে গ্রহণ করো। একে স্বর্গ ও পৃথিবীর প্রতি অবদান হিসেবে বিবেচনা করা যেতে পারে। এটি আমার কিছু কর্মফলও কমাতে পারে। আপনার সদয় প্রস্তাবের জন্য অনেক ধন্যবাদ সিনিয়র। সেক্ষেত্রে আমি আপনাকে আর বিরক্ত করব না। যদি 3 রাজ্যের বিজয় থেকে ক্ষোভ জমা হয়ে থাকে, যদি এটি একটি বড় নদী হয়, এই তো এখনই সমগ্র পশ্চিমাঞ্চলের ধ্বংস ছিল এক বিশাল মহাসাগরের মতো। যদি আমি বলিদান হই, আমার আশঙ্কা এটি আদিম বিশৃঙ্খলা চক্রের একজন প্রকৃত অমরের স্তরে উন্নীত হবে। এই সবই সহজ জিনিস। হাহা লু হং, ওহ লু হং, আপনি আমাকে যে চমৎকার উপহারটি দিয়েছেন তার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এটা কিভাবে সম্ভব? কেন এমনটা হয়? আমার চাষের স্তর। তিনি 30,000 বছর আগেই আদিম স্বর্ণ অমরের স্তরে উন্নীত হয়েছিলেন। নিখুঁত। সে আদিম স্বর্ণ অমর হতে আর মাত্র এক ধাপ দূরে। আমি পরিষ্কারভাবে অনুভব করতে পারছি যে প্রতিবন্ধকতাটা ঠিক আমার সামনেই রয়েছে। কিন্তু মনে হচ্ছে একটি পাতলা আস্তরণ এটিকে আটকে রেখেছে। যাই হোক না কেন সাফল্য অর্জন করতে হবে। কিন্তু ঠিক কি ঘটেছিল? এমন নয় যে বাধা অতিক্রম করা অসম্ভব, বরং স্বর্গের ইচ্ছাই তা নিষেধ করে। ইয়াংমেই পড়ি। অপ্রত্যাশিত। বন্ধু, তুমি আসলে আমাদের অর্থাৎ বিশৃঙ্খলার দানবদের ক্ষোভেরই প্রতিমূর্তি। প্রকৃতপক্ষে বিশ্ব বিস্ময়ে পরিপূর্ণ। তখন লু হু আমার অতীত সম্পর্কে কিছুই বুঝতে পারেনি। এই ব্যাপারে কিভাবে জানতে পারত? তরুণ বন্ধু, অবাক হওয়ার কোনো কারণ নেই। আমি 10,000 বছর আগে আদি মহান লু অমরের পথ লাভ করেছিলাম। আমার বন্ধুর অতীত আমার কাছে গোপন নয়। আমি বুঝতে পারছি। সার্টিফিকেটটি অর্জন করার জন্য মহান অমরকে অভিনন্দন। আজ থেকে হুনুজান হবে অবিনশ্বর। জীবন চিরকাল বেঁচে থাকবে। ইয়াং মেই একজন অত্যন্ত রহস্যময় ব্যক্তি। পরবর্তী প্রজন্মের বর্ণনা। শুধু এটুকুই জানা যায় যে সে এক মহাকাশীয় দানব দেবতা হিসেবে জন্মগ্রহণ করেছিল। এই ব্যক্তি বিনা আমন্ত্রণে এসেছেন। আমি জানি না এটা ভালো না খারাপ। চিন্তা করবেন না, আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই। অন্যথায় আমার বন্ধু এখন এখানে এত শান্তভাবে দাঁড়িয়ে থাকত না। হুনুজান দালুর একজন মহান অমরের শক্তি দিয়ে বাচ্চাটা নিজেকে সামলাতে পারল না। আমি ভাবছি এই যুবককে খুঁজে বের করার পেছনে সেই মহান অমরের উদ্দেশ্য কি? কেন? তুমি জানো তুমি কেন গ্র্যান্ড লু অমর রাজ্যে উন্নীত হতে পারছ না? স্বর্গীয় পথের ব্যাপারে আমি আপনার পথনির্দেশনা বিনীতভাবে প্রার্থনা করছি। সিনিয়র মানে? হংজুন হলেন স্বর্গের মনোনীত প্রতিনিধি। তিনি সাধু হননি। স্বর্গ অন্যদের সেই রাজ্যে পৌঁছাতে দেবে না। সিনিয়র, আপনি কেন ক্যাওস রিয়েলমে প্রবেশ করতে পারেননি? স্বর্গীয় পথের সাথে এর কি সম্পর্ক? আশ্চর্য হওয়ার কিছু নেই যে আমি সবসময় শেষ মুহূর্তে ব্যর্থ হই। তবে তিনি তখনও আদি মহা লু অমরের স্তরে উন্নীত হতে পারেননি। দেখা গেল যে এটা ছিল স্বর্গের ইচ্ছা। কিন্তু যদি আমি ইয়াং মেইয়ের মতো বিশৃঙ্খলার মধ্য দিয়ে পথ করে নিতে পারতাম, সেটাও একটা ব্যর্থ প্রচেষ্টা ছিল। বিশৃঙ্খলা, একটি শূন্যতা, এমন এক জায়গা যেখানে এক টুকরো ঘাসও জন্মায় না। ক্ষোভের কথা তো বলাই বাহুল্য। এটাকে সমর্থন করার মতো যথেষ্ট অসন্তোষ ছিল না। আমার সাধনার স্তর কিছুতেই উন্নত হতে পারে না। আমাকে কি সত্যি হংজুন সাধু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে? আমরা কি আরেকটি যুগান্তকারী সাফল্য অর্জন করব? বিশৃঙ্খলা। আমার কাছে ক্যাওস পার্ল আছে। ক্যাওস পার্ল লেসার ক্যাওস নামে পরিচিত। এর স্বর্গীয় রহস্য রক্ষা করার ক্ষমতাও রয়েছে। আমি যথেষ্ট ক্ষোভ পুরোপুরিভাবে প্রকাশ করতে পারতাম। ক্যাওস পার্লের মধ্যে শোষিত। তারপর একটি যুগান্তকারী পদক্ষেপ নিন। বন্ধু, তোমাকে আরও একটি বিষয় বুঝতে হবে। রেড আর্মি সাধু হয়ে ওঠে মূলত এটি স্বর্গীয় পথের অপূর্ণতা পূরণ করার জন্য। একবার স্বর্গীয় পথ সিদ্ধি লাভ করলে তখন তুমি আর প্রাগৈতিহাসিক জগতে থাকার উপযুক্ত থাকবে না। অমর ব্যক্তিটি এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন? স্বর্গীয় পথ বিশৃঙ্খলার দানব দেবতার অস্তিত্ব টিকিয়ে রাখতে দেবে না। বিশেষ করে আমার মতো কেউ যে মহান লু অমর স্তর অর্জন করেছে। এটি স্বর্গের জন্য একটি কাটা। আমি এবার আদিম জগতে প্রবেশ করেছি। অন্ধকারে স্বর্গীয় পথ তাদের প্রত্যাখ্যান করেছিল। তবে যেহেতু স্বর্গীয় পথ বর্তমানে ত্রুটিপূর্ণ, সুতরাং গুরুতর কোনো সমস্যা নেই। যদিও আমার বন্ধু বিশৃঙ্খলার দেবতা বংশের নয়, কিন্তু এটি গঠিত হয়েছিল বিশৃঙ্খলার দানব দেবতার মৃত্যুর পরের ক্ষোভ থেকে। স্বর্গ তোমাকে কিভাবে সাহায্য করতে পারে? আশ্চর্য হওয়ার কিছু নেই যে পরবর্তী প্রজন্ম বেবেরি সংক্রান্ত খবর নিয়ে এতটা উদ্বিগ্ন ছিল। হংজুন সাধু হওয়ার পর তার মতো মানুষ খুঁজে পাওয়া বিরল। তারা আদিম জগৎ থেকে নিতান্তই অদৃশ্য হয়ে গেল। বিশৃঙ্খলার দিকে একেবারেই কি কোনো উপায় নেই? এর অস্তিত্ব আছে, কিন্তু এটি কঠিন। গুরু বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন। যেহেতু ব্যাপারটা সেরকমই, তাহলে আমি তোমাকে জোর করব না। এই লিউচুই আমার আসল রূপ। চাপের একটি অংশ। সর্বোচ্চ স্থানিক শক্তি ধারণ করে। যদি আমার এই তরুণ বন্ধু ভবিষ্যতে একজন আদিম মহান লু অমরের মর্যাদা লাভ করে, এই বিশৃঙ্খলার মধ্যে আমাকে খুঁজে পেতে তুমি কি এটা ব্যবহার করতে পারবে? অমরসত্তা আমার প্রতি এত দয়ালু কেন? হয়তো ব্যাপারটা এমন নয় যে আমি ভবিষ্যতে খুব একা হয়ে যাওয়ার ভয় পাই। ইয়াং মেইজের মতো মানুষও একাকিত্ব বোধ করে। ওর কথা ভুলে যাও, আগে আমার নিজের যত্ন নিতে হবে। এটা খুঁজে পেতে আমার সত্যি অনেক সময় লেগেছে। হাজার হাজার বছর ধরে অনুসন্ধান করা হয়েছে। তারা কার্যত বুঝু পর্বতকে ওলটপাল্ট করে দিয়েছিল। অবশেষে আমি এটা খুঁজে পেয়েছি। আশা করি এবার আমি হতাশ হব না। প্রাচীন ইচ্ছাকে কাজে লাগানো।
সৌভাগ্যবশত আমি ক্যাউস পালটি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম। আমাকে একটা ধাক্কা দাও। যদি ক্যাউস পাল না থাকতো, আমার মনে হয় আমি এই পাঙ্গু প্রাসাদে ঢুকতে পারবো না। পাঙ্গুর হৃদয় অবশ্যই 12 জন পুরুষ ডাইনি হবে। সত্যি অসাধারণ। এই ভঙ্গি দেখে বিচার করলে অচিরেই কোনো খারাপ কিছু ঘটবে। কিন্তু ঠিক আছে, 12 জন পুরুষ ডাইনির যদি কিছু হয়, আমাকে আরো অনেক বেশি চেষ্টা করতে হবে। পাঙ্গুর হৃদয়ে তার সত্তা বাস করে। পাঙ্গু ধ্বংস হয়ে গেলেও অবশিষ্ট রক্তশক্তি এখনো সমুদ্রের মতোই বিশাল। এমন বিশুদ্ধ শক্তি, যদি আমি এটা গিলতে পারতাম। ভাই, আমি তো এটাই বলছিলাম, দয়া করে এটাকে গুরুত্ব সহকারে নেবেন না। কিছু মনে করবেন না, ব্যাপারটা বড্ড ভুতুড়ে। আপাতত এটা নিয়ে না ভাবাই ভালো। কে জানে পাঙ্গু তার আস্তিনে কোনো কৌশল রেখে গেছে কিনা। যেহেতু ইয়াংমি বলেছিল যে সে পাঙ্গুর অনুমোদন পেতে চায়, কেবল তখনই আদিম অরণ্যে অবিচল থাকা যায়। তাহলে নিজেকে বদলে ফেলাই ভালো। এখানকার রক্তের প্রতিটি ফোঁটায় পাঙ্গুর সারবস্তু রয়েছে। পাঙ্গুর হৃৎপিণ্ড অফুরন্ত রক্ত সরবরাহ করে। কথায় আছে, পরিমাণগত পরিবর্তন গুণগত পরিবর্তন নিয়ে আসে। আমি বিশ্বাস করতে রাজি নই যে এই রক্তের পুকুর থেকে আমি যথেষ্ট রক্ত পান করেছি। স্বর্গ কি করে আমাকে কষ্ট দেওয়ার সাহস করে? তেরোতম ভাইয়ের সমস্যাটা কি? এখনো কিছু ঘটেনি কেন? তুমি জিজ্ঞেস করছো আমি কিভাবে জানি? সম্ভবত এটাই আমরা গ্রহণ করি, পিতা ঈশ্বরের সারসত্তার অতিমাত্রা। এর ফলে ত্রয়োদশ ভাইয়ের পর্যাপ্ত ভিত্তির অভাব দেখা দেয়া। এটাই একমাত্র ব্যাখ্যা। আশ্চর্য হওয়ার কিছু নেই। আমার 13তম ভাইয়ের উপর পিতা ঈশ্বরের প্রভাব আমাদের মতো শক্তিশালী নয়। দেখা যাচ্ছে এর জন্য আমরাই দায়ী ছিলাম। এটা কিভাবে সম্ভব? ত্রয়োদশ ভাই তার ব্যক্তিত্ব ভীতিকর। অপর্যাপ্ত ভিত্তি বলতে আপনি কি এটাই বোঝাতে চাইছেন? অনেক সময় লেগেছিল। অবশেষে আমি নিজেকে পাঙ্গুর বংশধরে রূপান্তরিত করেছি। দুঃখের বিষয় যে এটাই সীমা। যদি আমরা পাঙ্গুর হৃদয় গিলে ফেলতে পারতাম, হয়তো আমি পাঙ্গুর চেয়েও বেশি খাঁটি। 13 নম্বর ভাই, তুমি অবশেষে বেরিয়ে এসেছো। আমরা ভাইয়েরা অনেক দিন ধরে আপনার জন্য অপেক্ষা করছি। 13তম ভাই। আমি অবশ্যই, আমরা তো মাত্র 13 জন। তুমিই ছিলে সর্বশেষ জন্ম নেওয়া জন। তুমি যদি 13তম ভাই না হও তাহলে কে? আমি এখানে শুধু নিজেকে বদলাতে এসেছি। কখন এটা আত্মবমান্না হয়ে উঠল? যুক্তিগতভাবে বলতে গেলে, যদিও আমি পাঙ্গুর রক্তের সার থেকে গঠিত নই, কিন্তু পাঙ্গুর এত বেশি রক্ত শোষণ করার ফলে তাদেরকে কোনোভাবেই ডাইনিদের গোষ্ঠী হিসেবে গণ্য করা যায় না। কিন্তু তোমার এই 13তম ভাইটা আবার কি? যদিও আমি আমার পূর্বজন্মে সুকিয়ানের বাসিন্দা ছিলাম, প্রদেশের লোকেরা আমাকে 13 সিস্টার বলে ডাকে। আমি পারি না। সর্বোপরি অর্থনীতি আসলেই দুর্বল। কিন্তু এখন আমি অনেক শক্তিশালী। কিভাবে আমি এখনো 13তম স্থানে থাকতে পারি? এটা একটা অপমান। কি সব বাজে কথা, 13 নম্বর ভাই। আদিম বিশ্ব, শক্তিই সর্বাগ্রে। যার মুষ্টি সবচেয়ে বড় সেই বস। ভালো। আমরা আমাদের পিতার বংশধরেরা যুদ্ধকে ভয় করি না। আপনার মতে যে যেতে সেই বস। তাহলে এসো। ভালো। এমন ভয়ঙ্কর শক্তি। ভাই ডিজিয়াং, মহান লু স্বর্ণ অমর সাধনার শেষ পর্যায়ে যুদ্ধশক্তিতে ভরপুর একটি শরীর। তিনি আমাদের মধ্যে অবিসংবাদিতভাবে 1 নম্বর। অপ্রত্যাশিতভাবে সে মাত্র এক আঘাতেই পরাজিত হল। তার মধ্যে তখনও কিছুটা শক্তি অবশিষ্ট ছিল। এমনকি ডিজিয়াং ভাইও হেরে গেলেন। এখন থেকে উনি আমাদের বশ হবেন, তাই না? তুমি উপরে গিয়ে গড়াগড়ি দেওয়ার চেষ্টা করছো না কেন? কেমন হয় যদি এটা? আমি মুগ্ধ, আমি আমার বড় ভাইকে আগে কখনো দেখিনি। তোমার সাথে আমার দেখা হয়েছে বড় ভাই, হাহা। আমার নাম জিয়াং চেন। ছোট ভাই বোনদের জন্য কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। মূল লক্ষ্য ছিল নিজেকে পাঙ্গু ইসেতে রূপান্তরিত করা। আমি কখনো আশা করিনি এটা এমন হয়ে যাবে। 12 অক্ষরের ডাইনির নেতা। যদি অপ্রত্যাশিত কিছু না ঘটে, আমি হব ডাইনি গোষ্ঠীর ভবিষ্যৎ নেত্রী। তাহলে কি আমি নিজেকে পাঙ্গুর প্রকৃত বংশধর বলে দাবি করব? বড় ভাই, আমরা ত্রয়োদশ কুলপতি। পিতা দেবতা পাঙ্গুর প্রকৃত পুত্র হিসেবে। তারা তাদের পিতা ঈশ্বরের পক্ষ থেকে আদিম জগৎ পরিচালনার দায়িত্ব নিয়ে জন্মগ্রহণ করেছিল। এখন যেহেতু আমরা জন্মগ্রহণ করেছি, আদি জগতের সকল জীবকে আমাদের মহিমান্বিত নাম জানতে দেওয়া উচিত। প্রকৃতপক্ষে প্রাগৈতিহাসিক বিশ্ব বর্তমানে বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। আমরা কেন দায়িত্বে থাকব? মানুষের শক্তির সীমাবদ্ধতা আছে। আদিম জগৎ অত্যন্ত বিশাল। আমরা একা সবকিছু সামলাতে পারি না। ভাই নাই দেখে আমাদের কি করা উচিত? আমি স্বপ্নে পিতা ঈশ্বরের উত্তরাধিকার লাভ করেছি। যতক্ষণ আমরা রক্তের পুলে আমাদের নিজস্ব সত্তা প্রবেশ করাই, এর ফলে বংশধরদের একটি অবিচ্ছিন্ন ধারা তৈরি হবে। আমি এই সন্তানদের ডাইনি বলি। যেহেতু ব্যাপারটা সেরকমই, তুমি আগে ছোট বোনকে এটা চেষ্টা করতে দিচ্ছ না কেন? এইভাবে আমাদের মহৎ উদ্যোগটি সফল হতে চলেছে। নামহীন বংশধর আসলে পারে। ঠিক আছে, ঠিক আছে। এইভাবে সেই আদিম জগৎ এখন আমাদের দখলের অপেক্ষায়। এটি পিতা ঈশ্বরের পক্ষ থেকে আমাদের জন্য রেখে যাওয়া একটি উপহার। নামহীন জিংতিয়ান, নামহীন কুয়াফু, নামহীন নয়টি ফিনিক্স, বেনামি উইলো। অপ্রত্যাশিত। আমি আসলে ডাইনি বংশের জন্মে সেই বিখ্যাত দৃশ্যটি প্রত্যক্ষ করেছি। ভাই জিয়াং চেন, পিতা ঈশ্বরের অনুগ্রহেই আমরা সকলে গর্ভধারণ করেছি এবং সন্তানের জন্ম দিয়েছি। বড় ভাই, কেন একবার চেষ্টা করে দেখেন না? আমার মনে হয় আমি এটা ভুলেই যাব। তোমাদের সবাইকে পাওয়াই যথেষ্ট। তুমি পাঙ্গুর হৃদয় ব্যবহার করে গোত্রের জন্ম দিতে সক্ষম হয়েছিলে। তার কারণ হলো তোমাকে পাঙ্গুর সত্তা ও রক্ত থেকে গঠন করা হয়েছিল। যদিও আমি এখন পাঙ্গুর আভা ধারণ করি, কিন্তু ঘনিষ্ঠতার দিক থেকে তারা তোমাদের 12 জন সামানদের চেয়ে অনেক কম। যদি কোনো কারণে কেউ উত্তরাধিকারী জন্মদানে অক্ষম হন, তাতে কি তোমাদের 12 জন সামানদের সামনে আমি উন্মোচিত হয়ে যাব না? অনুপযুক্ত। ভাই, আপনি কি বলছেন? আমরা আদিম বিশ্বকে শাসন করতে চাই। স্বাভাবিকভাবেই যত বেশি মানুষ হবে ততই ভালো। আমরা 12 ভাই মিলেই চাঁদা দিয়েছিলাম। বড় ভাই কিভাবে সরে দাঁড়াতে পারতেন?
জুরং ঠিক বলেছেন ভাই, আপনার যুদ্ধশক্তি অপরিমেয়। তাদের বংশধররা নিশ্চয়ই অসাধারণ হবে। না করবেন না বড় ভাই, এটা আমাকে কোণঠাসা করে ফেলছে। ওইটা তুমি জানো, আমার জন্ম সবার শেষে হয়েছিল পৈতৃক স্নায়ুশক্তির অপর্যাপ্ত শোষণ। তাই আমি তোমার মতো হতে পারব কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত নই। সফলভাবে গর্ভধারণ করা হয়েছে একটি সন্তান। প্রথমে একটা অজুহাত খুঁজুন, ব্যর্থতার লজ্জা এড়াতে। আমরা পিতা ঈশ্বরের সারসত্তা অতিরিক্ত পরিমাণে আত্মস্থ করেছি। এর ফলেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরাই আমাদের বড় ভাইয়ের ক্ষতি করেছিলাম। ভাই, দয়া করে একবার চেষ্টা করে দেখুন। আমরা ব্যর্থ হলেও কিছু যায় আসে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা আপনার পাশে আছি। শেষ। এটা ব্যর্থ হবে। চি, তুমি শিশুটি। পিতা ঈশ্বর চিকে শ্রদ্ধা নিবেদন করুন। চি ইউ। কি হচ্ছে? আদিম জগতে কি কোনো বড় ঘটনা ঘটেছে? কি ভয়ঙ্কর চাপ? গঙ্গং, আমাকে উঠতে সাহায্য করো। আমি আর এটা সহ্য করতে পারছি না। আমি আর এটা সহ্য করতে পারছি না। সময় গণনা করুন। সম্ভবত কেবল সেই একজন ব্যক্তি সাধুত্ব লাভ করেছিলেন। সেই কারণেই এত শোরগোল হয়েছিল। মেঘের 9টি স্তরের অনেক উপরে। তারা বিথাই দাও নিয়ে কথা বলেছিল। প্রকৃত স্বর্গ ও পৃথিবী, বাইরে রহস্যময় ও হলুদ। উডাং চাংজিয়াও জুন। পঙ্গু তাইজির জন্ম দেয়া। আজ সাধু হওয়া। 3000 বছর পরে। আমি 33টি স্বর্গের ও উপাসের বিশৃঙ্খলার মধ্যে ছিলাম। জিক্সিয়াও প্রাসাদে ধর্মোপদেশ। যারা নিয়তি নির্ধারিত, সকলেই জিক্সিয়াও প্রাসাদে গিয়ে ঈশ্বরের বাণী শ্রবণ করতে পারেন। অপ্রত্যাশিত। আদিম জগতে এমন ভয়ঙ্কর সব সত্তার অস্তিত্ব ছিল। এই ব্যক্তি বন্ধু না শত্রু তা সময় বলে দেবে। আমি ভাবছি এটা আমাদের উপর প্রভাব ফেলবে কিনা। আমরা কিসের ভয় পাই? আমরাই তো পাঙ্গুর প্রকৃত বংশধর। ভয় পাওয়ার কি আছে? আমার মতে আমরা কেন ওই লোকটাকে নিশ্চিহ্ন করে দিই না? আদিম জগৎ এমন অসাধারণ একজন ব্যক্তির অস্তিত্বকে অনুমোদন করত না। গঙ্গমের হটকারী কাজ করা উচিত নয়। যেহেতু এই ব্যক্তি আজ থেকে 3000 বছর পর বিশৃঙ্খলার কাছে ধর্মপ্রচার করবে। চলো গিয়ে খোঁজ নিয়ে এই লোকটার কি হচ্ছে। আদিম আত্মা ছাড়া আমরা চাষাবাদ করতে পারি না। এটা আমাদের কোনো কাজেই আসে না। তাছাড়া এটা আশীর্বাদ, অভিশাপ নয়। যা ঘটার তা এড়ানো যায় না। অন্যরা কি ভাবছে তা নিয়ে মাথা ঘামানোর দরকার কি? কিন্তু আচ্ছা, যেহেতু রেড আর্মি ধর্মপ্রচার করতে চায়, সম্ভবত আদি জগতের সকল শক্তিশালী সত্তাই এটি শুনবে। এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা আমাদের গোষ্ঠীকে উন্নত করতে পারি। 3000 বছর পরে প্রাগৈতিহাসিক দুর্বলতার সুযোগ নেওয়া, এক ঝটকায় আদিম ভূমি জয় করা। ভাইয়ের পরিকল্পনাটা চমৎকার। রেড আর্মির ধর্মপ্রচার মূলত স্বর্গ ও পৃথিবীর শক্তিকে বশীভূত করার একটি প্রচেষ্টা ছিল। আত্মসত্তার সাথে একীভূত হওয়া, তারপর এই দেহকে স্বর্গীয় পথের সাথে একীভূত করে। নাক ডাকা। আজ হোক বা কাল হোক আমাকে এই গোলটার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেই হবে। অন্যরা কি করে তা আমি নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু উপজাতি পাঙ্গুর প্রকৃত বংশধর হিসেবে সাগরের মতো বিশাল ভাগ্য। আমি কিভাবে তাকে তার ইচ্ছামতো চলতে দিতে পারতাম? কিন্তু এখন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ক্যাওস পালে প্রবেশ করতেই হবে। তিনি মহান লু স্বর্ণ অমর স্তরে উন্নীত হলেন। উপজাতির পদ্ধতি কখনো থামেনি। 12 জন পূর্বপুরুষ ডাইনির নেতৃত্বে এগুলো বুঝু পর্বতকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। প্রাগৈতিহাসিক বন্যভূমি জয়ের মহিমান্বিত যাত্রা শুরু হলো। প্রত্যেক পতিত শত্রু, তারা সবাই উপজাতির মানচিত্রে 1 ইঞ্চি জমিতে পরিণত হলো। শত শত মিলিয়ন বছর ধরে চাষাবাদ। আজ আমি অবশেষে গ্রেট লু গোল্ডেন ইমমর্টাল স্তরে উন্নীত হয়েছি। ভাবছি ডাইনি গোষ্ঠী এখন কেমন আছে। পিতা ঈশ্বরকে দেখুন। অভিবাদন প্রভুপুর পুরুষ ডাইনি। মহান স্বর্ণ অমর। এখনো গ্রেট লু গোল্ডেন ইমমর্টাল রাজ্যের মধ্যবর্তী পর্যায়ে আছি। আমার মনে আছে এই বাচ্চাটা সবে জন্মেছিল। তিনি স্বর্ণ অমর রাজ্যের কেবল প্রাথমিক পর্যায়ে ছিলেন। তিনি মাত্র 1 ইউয়ান হুই একটি নির্দিষ্ট সময়কাল এর মধ্যে গ্রেট লু গোল্ডেন ইমমর্টাল স্তরের মধ্যবর্তী পর্যায়ে উন্নীত হয়েছিলেন। 12 সপ্তাহ পরেই ঝো গ্রেট লু গোল্ডেন ইমমর্টাল স্তরে শীঘ্রই পৌঁছেছিলেন। আমরা যদি এই বাচ্চাটাকে আরও একটু সময় দিই, আমার আশঙ্কা সে 12 সপ্তাহের মধ্যেই উডুকে ছাড়িয়ে যাবে। বছরের পর বছর ধরে আমার সন্তান জাদুকরদের অভিযানে তাদের অনুসরণ করে এসেছে। আমার সাধনায় সামান্য অগ্রগতি হয়েছে, হে। সামান্য অগ্রগতি। আমার মনে হয় তুমি বিপদ ডেকে আনছো। তুমি কি চাও আমি তোমার হাতগুলো শিথিল করে দিই? পিতা ঈশ্বর, না না না। বাচ্চাটা এটা সহ্য করতে পারছে না। সত্যিটা বলেই ফেলা ভালো। পিতা ঈশ্বরের বিশ্বাসটি আসলে কিছুটা রহস্যময়। রহস্যময়? ওহ, এই পরিষদ সবার সময় আমি জাদুকরদের উত্তর ও দক্ষিণ উভয় অভিযানকালে অনুসরণ করেছিলাম। কখনো বড় যুদ্ধের অভিজ্ঞতা হয়নি। তার সাধনার স্তর দ্রুত বৃদ্ধি পেল। আমিও পুরোপুরি বিভ্রান্ত। আমি বুঝতে পারছি। চি ইউ আমার জীবনসত্তা। পাঙ্গুর রক্তপুঞ্জ থেকে জন্ম। আমি কখনো ভাবিনি যে এটা আমার জম্বি বৈশিষ্ট্যগুলো পেয়ে যাবে। আশ্চর্য হওয়ার কিছু নেই যে তার সাধনার স্তর এত দ্রুত বৃদ্ধি পেয়েছে। এটাই পিতা ঈশ্বরের অনুভূতি। এভাবেই আমি প্রতিটি যুদ্ধে বাধা অতিক্রম করেছি। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তোমার কঠোর অনুশীলন করা উচিত। গোত্রের পুত্ররা, পাঙ্গু মন্দিরে আমার একটি কাজ আছে। পিতা ঈশ্বরকে সশ্রদ্ধ বিদায়। আহ, অভিবাদন লর্ড জিয়াংচেন। ছোট ভাই বোনেরা নববর্ষ চলাকালীন লর্ড জিয়াংচেনের কাছে রিপোর্ট করতে পারে। কিছু সময় আগে বেশ কয়েকজন অত্যন্ত দক্ষ চাষী এসে পৌঁছেছেন। মনে হচ্ছে এটা কোনো গুপ্তধনের জন্য লড়াই। বুঝু পর্বত আমাদের উপজাতির এলাকা। ওই লোকেরা আমার গোত্রের সম্মতি নেয়নি। আমি শুধু ধনটা ছিনিয়ে নিতে চাই। 12 জন শামান তাদের থামাতে ইতিমধ্যেই চলে গেছেন। তাহলে এভাবেই এটা কাজ করে। আমি এ ব্যাপারে জানি। হুম। সহকর্মী দাওবাদীরা, লিম্বাও তাদের জন্য যাদের অনুরাগ রয়েছে।
এত চাপ কেন? পিতা ঈশ্বর থেকে আদিম বিশৃঙ্খলা রূপান্তরিত হয়েছিল। আমরাই পাঙ্গুর প্রকৃত বংশধর। আদিম যুগের জিনিসপত্রই আমাদের উপজাতির জিনিস। কি দঙ্গভরা সুর! নাক ডাকা। তোমরা যারা নিয়তি বোঝো না, আদিম আত্মা ছাড়া একজন লোক, তারা এমনকি নিজেদের পাঙ্গুর প্রকৃত বংশধর বলেও দাবি করার ধৃষ্টতা দেখায়। কি বলো? আপনি কি মনে করেন ছোট ভাইকে অনেকে মিলে হেনস্থা করতে পারে না? 12টি পরিবারের একটি বৃহৎ ও শক্তিশালী জনগোষ্ঠী ছিল। ধনটি এখনো জন্মায়নি। ঝামেলা পাকাবেন না বড় ভাই। আমি চন্দ্র, তাড়াতাড়ি করে গুপ্তধনটি নিয়ে নাও। আমি তোমাকে ওদের থেকে রক্ষা করব। তাহলে আমাকে আপনাকে কষ্ট দিতে হবে ভাই। হ্যাঁ, আমি হু তিনি কেবল তার প্রভাবশালী উপস্থিতির জোরেই রাজকীয় চিকিৎসককে গুরুতরভাবে আহত করেছিলেন। এই ব্যক্তি বড় ভাই। আপনার আচরণটা কি একটু বেশি কর্তৃত্বপরায়ণ নয়? নাক ডাকা। দ্বিতীয় বড় ভাই। তুমি কি ত্রিমূর্তি পবিত্র সত্তার শত্রুতা করার চেষ্টা করছো? যদি আমি তোমার শত্রু হতাম, বড় ভাইকে এক চুলো নাড়তে হয়নি। আমরা তোমাকে ধুলো মিশিয়ে দিতে পারি। তোমাদের তিনজনের জন্য সবকিছু দেখে নেওয়ার এটা একটা ভালো সুযোগ। পাঙ্গুর প্রকৃত বংশধরকে? হে দাওবাদিগণ, অনুগ্রহ করে শান্ত হন। কেন লড়াই ও হত্যার আশ্রয় নেওয়া হয়? আমার মতে আমরা সবাই শান্তভাবে বসে কথা বলি না কেন? ভাই হংজুন, জাহির করো না। কি? রেড আর্মি শিক্ষককে শ্রদ্ধা নিবেদন। মনে হচ্ছে তুমি তবুও সেই পদক্ষেপটা নিয়ে ফেলেছ বন্ধু। দাও পূর্বপুরুষ বিশৃঙ্খলার বাইরে বেগুনি মেঘ প্রাসাদে আশীর্বাদ লাভ করেছিলেন। তুমি প্রাগৈতিহাসিক জগতে আসার সময় পাও কি করে? এমনটা কি হতে পারে যে দাও পূর্বপুরুষ আসলে এই ব্যক্তিকে চেনেন? যেহেতু আমার তরুণ বন্ধুটি লাউয়ের লতাটি পেয়েছে, ক্যাওস বেল নিয়ে আবার মাথা ঘামানোর দরকার কি? বিশ্বের সম্পদ, পুণ্যবান ব্যক্তিরা সেখানে বাস করবে। ক্যাওস বেলটি পাঙ্গু থেকে রূপান্তরিত হয়েছিল। তাকে কেন ডাইনি গোষ্ঠীর দ্বারা লালন পালন করা হবে? আমার ছোট বন্ধু যেমনটা বলেছিল, যদি তাই হয়, তাহলে এই পাঙ্গু ব্যানারটিও কিউ গোষ্ঠীকে দেওয়া উচিত নয়? মানে যদি দাও পূর্বপুরুষ এটি ত্যাগ করতে ইচ্ছুক হতেন, সেটা আরও ভালো হবে। দাও পূর্বপুরুষ কি করতে চান? এই বুড়ি মাগিটা কি আমার সাথে ফষ্টিনষ্টি করার পরিকল্পনা করছে? চিন্তা করো না, আমি এখনই তোমার গায়ে হাত তুলতে যাচ্ছি না। যদি আমরা এখনই পদক্ষেপ না নিই, তার মানে আমাদের শীঘ্রই ব্যবস্থা নিতে হবে। তরুণ বন্ধু, তোমার বেশ দক্ষতা আছে। সে পাঙ্গুর পাপগুলো লাভ করল। প্রাগৈতিহাসিক বিশ্বে থাকতে সক্ষম। তারা এমন কিছু সম্পন্ন করেছিল যা ইয়াংমিদাও করতে পারেনি। হে পূর্বপুরুষ, আপনি আমার প্রশংসা করছেন। আমার মতো জন্ম নেওয়া একজনের প্রতি এত নির্দয় হতে স্বর্গ কে বলেছে? আমাদের একটা উপায় বের করতে হবে, তাই না? বেশ, হে তরুণ বন্ধু, যেহেতু এই অসহায় সন্ন্যাসীকে রক্ষা করার সুযোগ তোমার কাছে আছে, আমার আর কিছু বলার নেই। তবে ডাইনি গোষ্ঠীর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হে তরুণ বন্ধু, দয়া করে হস্তক্ষেপ করো না। হে তরুণ বন্ধু, তুমি যদি আমার অনুরোধটি মঞ্জুর করতে ইচ্ছুক হও, কেমন হয় যদি আমি এই ঈশ্বর বিনাশী বর্ষাটিকে আপনার ক্ষতিপূরণ হিসেবে গ্রহণ করি? পুরনো রেড আর্মির সৈন্যরা আরও বেশি খরচ করতে ইচ্ছুক ছিল। কিন্তু আমি ইতিমধ্যেই একজন আদি অমর। আমার কাছে শার্প শুটার হলো মুরগির পাজরের মাংসের মতো। খুব একটা কাজের না। তবে এটা ওই বদমাস চিউকে দেওয়া যেতে পারে। তুমি কি চাও? আমি ডাইনি গোষ্ঠীর ব্যাপারে নাক না গলাতে পারি, তবে একটি শর্ত হিসাবে। হে দাও পূর্বপুরুষ, এমনকি আপনিও হস্তক্ষেপ করতে পারেন না। শুধুমাত্র এইভাবে এটি ন্যায্য হতে পারে। এইটুকুই। ভালো। এই বিনলি তাওবাদী পুরোহিতের 3টি ধর্মোপদেশের পর স্বর্গীয় পথের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়াই তাদের নিয়তি ছিল। শয়তানের ক্ষমা উপলব্ধি করা স্বর্গ কর্তৃক নির্ধারিত। যদি কিছু ঘটে, স্বর্গের ইচ্ছাতেই হস্তক্ষেপ হয়েছিল। এর সাথে লাউ দাওয়ের কি সম্পর্ক? চুক্তিটা পাকা। আরে বাহ, এই ইগলটা তো সত্যি এত সহজে রাজি হয়ে গেল। আসলে তরুণ বন্ধু, তোমাকে আমার আরও একটি বিষয় জিজ্ঞাসা করার আছে। এই বুড়োটা কবে থামবে? তাওবাদী পূর্বপুরুষ আপনাকে বলবেন। এই বিনলি তাওবাদী পুরোহিত জিক্সিয়াও প্রাসাদে 3বার তাও প্রচার করেছিলেন, সকল প্রাণীকে শিক্ষিত করার লক্ষ্যে। গোষ্ঠী আদিম বিশ্বের সদস্য হিসেবে, কিন্তু তার অনুপস্থিত থাকা উচিত হয়নি। তোমার কি মনে হয় বন্ধু? ডাইনি গোষ্ঠী আদিম আত্মার চর্চা করে না, কেবল শারীরিক দেহের অনুশীলন করুন। উপজাতির কাছে ধর্মপ্রচার ছিল একে অপরের কথা না শুনে শুধু কথা বলা ছাড়া আর কিছুই নয়। ওকে জো, সময় নষ্ট করে কি লাভ? তরুণ বন্ধু, তুমি সত্যিটা জেনেও না জানার ভান করছো। এর দ্বারা দাও পূর্বপুরুষ কি বোঝাতে চেয়েছিলেন? আমাকে বলো, তুমি কতটুকুর জন্য লড়াই করতে চাও? শুধুমাত্র যারা ডাইনি গোষ্ঠীর সদস্য হয় তারাই বেগুনি মেঘ প্রাসাদে ভ্রমণ করতে পারে। আপনি দাও পূর্বপুরুষকে চেনেন। জিক্সিয়াও প্রাসাদে বিশৃঙ্খলা ছিল। বিশৃঙ্খলা বিপদসংকুল। শুধুমাত্র যখন আপনি 12টি পুণ্য একত্রিত করবেন। এই সর্বোৎকৃষ্ট প্রতিরক্ষামূলক জাদুকরী ধনসম্পত্তি আমাদেরকে দেওয়া হয়েছিল। আমি কোনো গোত্রের না হওয়ায় স্বাভাবিকভাবেই জিক্সিয়াও প্রাসাদে যাব। তারা চলে গেল, হ্যালো না বলেও। এটা খুবই অভদ্রতা। ভাই জিয়াংচেন, ওই বুড়ো রেড আর্মির তাওবাদী পাদ্রীটা তোমাকে কোনো ঝামেলা দেয়নি, তাই না? আমি ভালো আছি। সম্ভবত রেড আর্মিও এই বিশ্বাসটি জানত। পাঙ্গুর প্রকৃত বংশধরদের গৌরবময় খ্যাতি। সে আমাদের অসন্তুষ্ট করার সাহস করবে না। ভাই, রেড আর্মি আপনাকে কি বলেছিল?
দুঃখিত, আমি আর ডাইনি গোষ্ঠীর ব্যাপারে জড়াতে পারব না। আমরা কেবল আমাদের ছোট ভাই বোনদের উপরই নির্ভর করতে পারি। কেন এমন ভাই? এটা কি রেড আর্মির কারণে? রেড আর্মি এমন কাজ করার সাহস কি করে পায়? সে কি ভেবেছিল যে সাধু হয়ে যাওয়ার পর সে এখন নিশ্চিন্তে থাকতে পারবে? আমি ডাইনি বংশের একজন সদস্য হয়ে কেন তার কাছে আমার কাজের কৈফিয়ত দেব? রেড আর্মির সেই বুড়ো চোরটা যদি আঙুল তোলার সাহস করে, তারপর আমরা ডাইনি গোষ্ঠীকে এখানে নিয়ে আসব। বিশৃঙ্খলা যোগ করুন। সে তার বেগুনি মেঘের প্রাসাদ উল্টে দিল। যথেষ্ট হয়েছে। এখন নিজেদের দিকে তাকান। তুমি কি সত্যিই মনে করো যে এই আদিম জগতে তুমি সবকিছু নিয়ন্ত্রক? তারা জিক্সিয়াও প্রাসাদও আক্রমণ করতে চায়। আপনি কি জানেন সাধু কাকে বলে? আমি সত্যিই জানি না। মহান লু স্বর্ণ অমরের পরে আসেন আদিম স্বর্ণ অমর। আদিম স্বর্ণ অমরের পরে আসেন আদিম ডালু স্বর্ণ অমর। ঋষি হলেন এক আদিম স্বর্ণ অমর। বড় ভাই, একজন ঋষি এবং একজন আদিম স্বর্ণ অমরের মধ্যে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য রয়েছে। ঋষি হলেন একজন আদিম স্বর্ণ অমর। তবে আদিম স্বর্ণ অমর কোনো সাধু নন। ঋষিগণ তাদের আদিম আত্মাকে স্বর্গীয় পথের কাছে অর্পণ করেন। স্বর্গের পথ অমর। সাধুরা কখনো মরে না। এছাড়াও ঋষিগণ স্বর্গীয় পথের শক্তিও ধার করতে পারেন। এর ক্ষমতা তোমার কল্পনারও অতীত, বিগ ব্রাদার। যদি আপনার কথা মতোই হয়, আদিম জগতে একজন ঋষি কি অপরাজেয় সত্তা হতেন না? হংজুনের নজর আমাদের ডাইনি গোষ্ঠীর উপর রয়েছে। যদিও আমার সাধু যুদ্ধে অপরাজেয়, তবে এটি স্বর্গীয় পথের সীমাবদ্ধতার অধীন। এটা ভালো যে আমরা হটকারী কাজ করতে পারি না। এবার আমি রেড আর্মির সাথে একটি সমঝোতায় পৌঁছেছি। কোনো পক্ষই উপজাতির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। চিন্তা করো না ভাই। যতক্ষণ না রেড আর্মি চলে গেছে, সমগ্র আদিম বিশ্বে কি আমাদের উপজাতির প্রতিদ্বন্দ্বী হতে পারে? গঙ্গম ঠিক। আদিম জগতের শক্তি অপরিমেয়। আমাদের সতর্কতার সাথে অগ্রসর হওয়া উচিত। হয়তো অতিরিক্ত সতর্ক ছিল। আমাদের নড়াচড়া করার কোনো উপায় নেই। আমাদের থামানোর সাহস কার আছে? হা হা হা। হ্যাঁ হ্যাঁ, ডাইনি গোষ্ঠী। তারা এখানে কেন? আমি কি শুনিনি যে ডাইনি বংশের জন্ম হয় কোনো আদি আত্মা ছাড়াই? দাউজু দাও প্রচার করছেন। ওরা এখানে কি করছে? কে জানে? তারা প্রতিশোধ নিতে এখানে এসে থাকতে পারে। চুপ, গলার স্বর আস্তে রাখো। এই অশুভ নক্ষত্রগুলোর সাথে ঝামেলা না করার ব্যাপারে সতর্ক থেকো। জিক্সিয়াও পাবলিক। অনুগ্রহ করে ধর্মোপদেশ শুনতে তাড়াতাড়ি যান। হংজুন, তোমার তো বেশ বড়সড় একটা দলবল আছে। যার ভালো করে জানা ছিল না সে তাকেই বশ বলে মনে করত। ঠিক আছে, চলো আমরাও ভেতরে যাই। এই ধর্মোপদেশটি 3000 বছর ধরে পথের মানদণ্ড। শিক্ষক, আমি কি জানতে পারি সঠিক বিজয় বলতে কি বোঝানো হয়েছে? মহান লু স্বর্ণ অমরের উপরে। সেটা নিশ্চিতভাবে জিতবে। বিজনী একজন আদিম স্বর্ণ অমর বটে। শিক্ষক, আমি কি জিজ্ঞাসা করতে পারি কিভাবে একজন প্রায়সাধুর মর্যাদা লাভ করতে পারেন? আধাসাধু হতে। সহজাত আধ্যাত্মিক সম্পদ ব্যবহার করে কাটার সময়। 3 পর্বতের ক্যালিগ্রাফাররা। বিষকেও ভালো ও মন্দ এই 2 ভাগে ভাগ করা হয়। এই বিমলি তাওবাদী পুরোহিত 3 জন গুরুর মিলনের মাধ্যমে এটি অর্জন করেছিলেন। শুধুমাত্র স্বর্গীয় পথ অনুসারে। পবিত্রতা অর্জন এবং সাধু হওয়া। সুতরাং দেখা যাচ্ছে যে 3টি মৃতদেহ ব্যবচ্ছেদ করলে সাধুত্ব লাভ করা যায়। সাধু হওয়ার জন্য 3টি মৃতদেহ ছিন্ন করা নিঃসন্দেহে একটি সংক্ষিপ্ত পথ। কিন্তু রেড আর্মি সেনাবাহিনীর কাছ থেকে স্পষ্টতই কিছু একটা লুকাচ্ছিল। বলা বাহুল্য যে 3টি মৃতদেহকে বিচ্ছিন্ন করা অতটা সহজ নয়। 3টি মৃতদেহকে একীভূত করার প্রক্রিয়াটি নানা অসুবিধায় পরিপূর্ণ। 3টি মৃতদেহ ব্যক্তির নিজের ভালো চিন্তা, মন্দ চিন্তা এবং আবেশের প্রতীক। বিভিন্ন সহজাত আধ্যাত্মিক সম্পদ ব্যবহার করে কাটুন। কিভাবে 3টি মৃতদেহের ঐক্য অর্জন করা যায়? কিন্তু যদি সেগুলি একই উৎসের সহজাত আধ্যাত্মিক সম্পদ হয়, পৃথিবীতে কত প্রকার জিনিস আছে? সুতরাং এটি একটি অচলাবস্থায় পর্যবসিত হতে বাধ্য। সম্প্রদায়ের জন্য। এই বেচারা পোকাগুলোর জন্য কি দুঃখের কথা। সত্য দেখতে পায় না। সে জানতি না যে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। একসাথে মেশানো কিছু। স্বর্গ ও পৃথিবীর পূর্বে জন্ম। নিঃসঙ্গ এবং নির্জন। স্বাধীন এবং অপরিবর্তনীয়। এটি অবিরাম ভ্রমণ করে। তিনি হতে পারেন স্বর্গ ও পৃথিবীর জন্মী। আমি এর নাম জানি না, তাই একে জোর করে দাও বলে ডাকব। এটাই কি শেষ? প্রাচ্যের ডিউক ওয়েন এবং পশ্চিমের রানীমাতা। তোমরা দুজন এগিয়ে এসো। আদিম ভূমি এখন অশান্ত। তোমাদের দুজনের সাথে আমি বিশ্রাম নেব না। সহজাত বিশুদ্ধ ইয়াং শক্তি থেকে একজন রূপান্তরিত হয়। সহজাত বিশুদ্ধ ইনিঞ্চি থেকে একজন রূপান্তরিত হয়। সমস্ত কিউয়ের পূর্বে জন্ম। আমাদের আদিম জগতের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করা উচিত। শিক্ষক, আপনার নির্দেশনা কি? পূর্ব সম্রাটের প্রাসাদ। তুমি আদি জগতের সকল পুরুষ অমরদের প্রধান। আমি তোমাকে একটি ড্রাগনের মাথাওয়ালা লাঠি দেব। পাশ্চাত্যের রানী জননী সেই অমর পুরুষ যিনি বিশ্ব শাসন করেন। তুমি নারী অমরদের প্রধান। আমি তোমাকে স্বচ্ছ জল ও ঢেউ দান করি। বিশ্বের দায়িত্বে নারী অমররা। তোমরা দুজন অমরদের আদেশ দিন। একসাথে আদিম শৃঙ্খলা পরিচালনা করা। শিক্ষকের নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করুন। শিক্ষকের নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করুন। আমার ভাই বলেছিল সে রেড আর্মিতে ফিরে গিয়ে এ ব্যাপারে কথা বলবে। একজন মৃত্যুপথযাত্রী ব্যক্তি নিজের তুচ্ছতা সম্পর্কে অসচেতন থাকেন। আমার বড় ভাই এইমাত্র পার্পল ক্লাউড প্যালেসে ছিলেন। রেড আর্মির বৃদ্ধ লোকটি। দংবগং এবং শিওয়াংমু সরাসরি প্রাগৈতিহাসিক বিশ্ব পরিচালনা করুক। তুমি আমাকে এটা থামাতে দিচ্ছ না কেন? কেন এটা বন্ধ করা হবে? আমাদের গোত্র আদিম বিশ্ব শাসন করার জন্য নিয়তি নির্ধারিত ছিল। রেড আর্মির কর্মকাণ্ডে আমাদের উপজাতিকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। রেড আর্মি আদিম বন্য অঞ্চলের ব্যবস্থাপনার জন্য পূর্বাঞ্চলের রাজা ডিউক এবং পশ্চিমাঞ্চলের রানী মাতাকে নিযুক্ত করেছিল। তবে এটি কেবল তার ব্যক্তিগত মতামত। কেন আমাদের এটা গুরুত্ব সহকারে নেওয়া উচিত? নাকি ডাইনি গোষ্ঠী তাদের আদেশ মেনে চলবে? এটা নিয়ে ভাবতেও যাবেন না। এই তো। ভাই, আপনি কি বলতে চাইছেন? আমরা অমরদের এই তথাকথিত নেতাকে বিবেচনা করি না। এটা মনে রাখুন।
আপনি কি মনে করেন ত্রিপ পিতৃসত্তা এবং নুয়ার অস্তিত্ব থাকবে? কিন্তু তারা তো লিশি চিংফেংয়ের সর্বশ্রেষ্ঠ পুরুষ ও নারী অমর ছিলেন। আমাদের হয়ে কেউ এগিয়ে আসবে? হুম। ইম্পেরিয়াল ফিজিশিয়ান। আমি নানশিয়ানের প্রধান স্বয়ং দাও পূর্বপুরুষ কর্তৃক নিযুক্ত। তোমার সাহস কি করে হয় আমাকে এভাবে হেনস্থা করার? দমওয়াঙ্গম দাওজু তোমাকে দক্ষিণ অমরদের প্রধান করে তোলে। এর উদ্দেশ্য হলো আপনাকে আদিম বন্যভূমি পরিচালনা করার সুযোগ দেওয়া। কিন্তু বছরের পর বছর ধরে আপনি দলবাজি তৈরির চেষ্টা করেছেন। উন্নয়ন শক্তি। সেই অনৈতিক কাজটি করা। আজ আমি স্বর্গের পক্ষ হয়ে কাজ করি। আমি নিশ্চিত দাও পূর্বপুরুষ বুঝবেন। তুমি পাদ মারো। এটা স্পষ্ট যে তুমি উচ্চাকাঙ্ক্ষী। এত ধার্মিক সাজার ভান কেন? রাজকীয় চিকিৎসক পদক্ষেপ নিলেন। আগুন নেই। কি হয়েছে? শুকবর দমওয়াঙ্গম মারা গেছে। কি মারা গেল? ডংয়ের ডিউক ওয়েন মারা গেছেন। আমার গোত্রের ছেলেরা যা বলে তা শোনো। ডিউক ডংওয়েন সম্রাট এবং রাজকীয় চিকিৎসকদের দ্বারা পরিচালিত হতেন। তাদেরকে মেরে ফেলা হলে খুব ভালো হতো। যেহেতু পূর্বের রাজা ডিউক মারা গেছেন। পশ্চিমা বিশ্বের রানী জননীর ব্যাপারে কি বলা যায়? পশ্চিমা বিশ্বের রানী মাতা সম্পর্কে কোনো খবর পাওয়া যায়নি। আমি শুনেছি যে তারা পশ্চিম কুনলুন তাওবাদী মন্দিরে লুকিয়ে আছে। ঘরের ভিতরে থাকা। নিজের সীমাটা জেনে সে বেশ বুদ্ধিমান। অপ্রত্যাশিতভাবে দিজুন এবং তাইয়ের এমন সাহস ছিল। একজন সাধুর মর্যাদাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করা। এই দুই ভাই মিলে বেশ কয়েকজন মানুষ। তাই বলা হয়ে থাকে। আমরা এই দুই ভাইকেও ধন্যবাদ জানাতে চাই। তারা আমাদের পথ থেকে ডিউক ডংওয়েন নামক বাধাটি সরিয়ে দিল। সেটার কোনো প্রয়োজন নেই। সম্রাট জুন এবং রাজকীয় চিকিৎসক এটা আমাদের জন্য করছিলেন না। শুধুমাত্র পূর্বের রাজা ডিউককে হত্যা করার পরেই। বড় ভাই মানে অগণিত লোক আছে যারা পূর্বের রাজাকে হত্যা করতে চায়। তবে রেড আর্মির গর্বের কারণে কেউ নড়ল না। দুর্ভাগ্যবশত স্থানীয় কর্মকর্তা এবং রাজকীয় চিকিৎসকদের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। ওরা কি সত্যি এতটা বোকা? এই দুই ভাই সূর্য নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। এটি ৯৯ জনের বিশুদ্ধ ইয়াং নিয়তি। সম্রাটের মর্যাদা নিয়ে জন্ম। পূর্ব রাজার অস্তিত্ব। তারা শুধু আমাদের পথই আটকে দেয়নি। এটি এমনকি দুই ভাইয়ের পথও আটকে দিয়েছিল। যদি তাই হয়, যেদি জুন এবং তাই ভবিষ্যতে ওরা কি আমার ডাইনি গোষ্ঠীর শত্রু হয়ে উঠবে না? হতো ঠিক। আমাদেরও বংশ। আজ হোক বা কাল হোক তাদের এই দুই ভাইয়ের প্রতিষ্ঠিত দানব জাতির মোকাবেলা করতেই হবে। বড় ভাই, আমরা কি সম্রাট এবং রাজকীয় চিকিৎসককে অতিরিক্ত কৃতিত্ব দিচ্ছি? এই দুই ভাই, তারা কেবল একজন অপ্রধান পূর্বাঞ্চলীয় রাজা ডিউককে নিশ্চিহ্ন করেছিল। তারা আমার ডাইনি গোষ্ঠীর সাথে কিভাবে তুলনীয় হতে পারে? এমনকি যদি তারা মিলে যায়, ওই দুই বদমাশ কি করে আমাদের ভাইদের সম্মুখ হতে পারে? তাদের কেবল দুজন ভাই ছিল। আমাদের বড় ভাই জড়িত না হলেও আমাদেরও ১২ জন লোক আছে। সুবিধাটা আমার দিকেই রয়েছে। আমার মতে আমাদের সরাসরি সূর্য নক্ষত্রকেই আক্রমণ করা উচিত। ডিজুন এবং তাই ধ্বংস করুন। ভালো ধারণা। তুমি কি মনে করো ভাই? আমি রেড আর্মির সাথে একটি চুক্তি করেছিলাম। তারা হস্তক্ষেপ করেনি। লিচ এবং দানব রাজ্য। রেড আর্মির ঝামেলা ছাড়াই। দানব জাতি এখনও শৈশবাবস্থায় রয়েছে। ডাইনি গোষ্ঠী শক্তিশালী। হয়তো সত্যিই কোনো সুযোগ আছে। আপনি এটা চেষ্টা করে দেখতে পারেন। বড় ভাই, আমরা ব্যর্থ হয়েছি। কেবল ওই দুই বদমাশ, দুই ভাই এবং রাজকীয় চিকিৎসককে নিয়ে। ওরা আমাদের সাথে কোনোভাবেই পেরে উঠবে না। যদি ত্রিমূর্তি, ফুসি এবং নুয়ার হস্তক্ষেপ না থাকত, আজ হোক বা কাল হোক তারা সবাই ছাই হয়ে যাবে। ত্রিমূর্তি ও অন্যান্যরা হংজুনের শিষ্য ছিলেন। পূর্বের রাজা ডিউক একসময় সম্রাট তাইয়ের হাতে ধ্বংস হয়েছিলেন। তাদের কেউই কোনো সাহায্য করেনি। বরং এটা আমার ডাইনি গোষ্ঠী। তাদের মধ্যে আগে কোনো বিরোধ ছিল না। তুমি সম্রাট তাইয়ের ব্যাপারে আমাদের বিষয়ে কেন হস্তক্ষেপ করবে? আমার মতে ওই তিনজন পবিত্র সত্তা স্বার্থপর, বিশ্বাসঘাতক বদমাশ ছাড়া আর কিছুই নয়। উভয়েই পাঙ্গুর প্রকৃত বংশধর। ওরা আমার ডাইনি গোষ্ঠীর প্রতি শুধু ঈর্ষান্বিত। পাঙ্গু অথেন্টিক। তারা এর যোগ্য নয়। মনে হচ্ছে লিগ যুদ্ধ অনিবার্য। হংজুন হস্তক্ষেপ না করলেও স্বর্গের ইচ্ছাও গোপনে পরিস্থিতিকে আলোড়িত করবে। বড় ভাই, এরপর আমাদের কি করা উচিত? লোহা গড়তে হলে শক্তিশালী হতে হয়। যেহেতু বর্তমানে সম্রাট এবং রাজকীয় চিকিৎসককে নির্মূল করা অসম্ভব, প্রথমে আমরা আমাদের শক্তি বৃদ্ধি করি। ঠিক রেড আর্মির পরবর্তী ধর্মপদে শুরু হওয়ার সময় ফিরে গিয়ে সৈন্যদের পুনর্গঠন করুন। এই সময়ের সদ্ব্যবহার করে আদি সম্রাটকে সম্পূর্ণরূপে বশীভূত করো। আমার বড় ভাই যা বলে তাই করো। একবার আমরা আদি সম্রাটকে পরাজিত করব। দেখা যাক ওরা আমার ডাইনি গোষ্ঠীর বিরোধিতা করার সাহস কি করে দেখায়। আমার বড় ভাই খুব বুদ্ধিমান। ঠিক আছে, আমি এখন নিচে গিয়ে প্রস্তুতি নেব। যেহেতু ব্যাপারটা সেরকমই, তাহলে চলো শুরু করা যাক। আমি শুনেছি ছাড়া ডাইনি বংশের ওই বর্বরগুলো সূর্য নক্ষত্রে পৌঁছে গেছে। এটা কি আদৌ সম্ভব? সম্রাট জুন এবং রাজকীয় চিকিৎসকেরা কিভাবে এটা সহ্য করতে পারতেন? এটা সহ্য করতে পারার অর্থ কি? ডাইনি বংশের ১২ জন পুত্র শক্তিশালী ছিল। শারীরিক দেহ আরও বেশি অনমনীয়। আদিম বিশ্বের সকল জাতি তাদেরকে ভয় পেত। দি জুন এবং তাই উভয়ই শিক্ষা শুনতে এসেছেন। মনে হচ্ছে ১২ জন পূর্বপুরুষ ডাইনি কিংবদন্তিতে যতটা বলা হয় ততটা শক্তিশালী ছিলেন না। ১২ জনের বিপরীতে ২ জন হয়েও তারা তাদের মারতে পারল না। তুমি কি এখনো খেলতে চাও? হে তাওবাদীগণ, আপনারা এ বিষয়ে অবগত নন। ডাইনি গোষ্ঠী রাক্ষস গোষ্ঠীকে শোচনীয়ভাবে পরাজিত করল। ১২ জন পূর্বপুরুষ ডাইনি দিজুন এবং তাইকে সম্পূর্ণরূপে পরাভূত করেছিল। তবে পরে ত্রিমূর্তি ফুসি ও নুয়া হস্তক্ষেপ করলেন। তারা দিজুন ও তাইনিকে উগোত্রকে পরাজিত করতে সাহায্য করেছিল। এই ডাইনি গোষ্ঠীটি সত্যিই কল্পনাতীতভাবে ভয়ঙ্কর। এটা কি?
আমি শুনেছি যে 12 জন পূর্বপুরুষ ডাইনিরও একজন বড় ভাই আছে। তার নাম জিয়াং চেন। সে একবার বুজু পর্বতে তাইদিকে ঘুষি মেরেছিল। কিক দ্য অরিজিন। তারা দাও পূর্বপুরুষ সম্রাটকে সম্মানও জানায়নি। দ্বিতীয় ভাই। নাক ডাকা। উনি হলেন জিয়াং চেন, 12 জন পূর্বপুরুষ ডাইনির নেত্রী। সে কেন একা জিক্সিয়াও প্রাসাদে এসেছিল? 12 জন পূর্বপুরুষ ডাইনি কোথায় গেল? সেটা তো বলাই বাহুল্য। কুয়াংজি সম্পর্কে আমরা যা শুনেছি নিশ্চয়ই তার কারণেই এমনটা হয়েছে। তিনি সমস্ত প্রাচীন জাতিদের বশীভূত করতে গিয়েছিলেন। চুপ, গলার স্বর আস্তে রাখো। প্রাসাদের ফটকগুলো খোলা ছিল। অনুগ্রহ করে আসুন এবং ধর্মোপদেশটি শুনুন। এটাই শেষ ধর্মোপদেশ। ঋষিদের পথ নিয়ে আলোচনা করার সময়। এরপরে এই বিনয়ী তাওবাদী পুরোহিত তার দেহকে স্বর্গীয় পথের সঙ্গে একীভূত করবেন। পরবর্তীকালে লাল বাহিনী স্বর্গের পথ হয়ে উঠল। স্বর্গ কাজ করে না। রেড আর্মি কোনো বড় সমস্যা ছিল না। রেড আর্মি চলে যায়নি। শিক্ষক কেন এতটা কষ্ট করলেন? আমরা তোমাকে খুব মিস করব। এই লোকগুলো সত্যিই ভণ্ড। এখানকার সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো রেড আর্মিকে দাওয়ের সাথে হাত মেলাতে দেখা। এটা নিশ্চয়ই তোমরাই হবে, তাই না? যদি রেড আর্মি পথের সাথে সঙ্গতিপূর্ণ না হয়, তোমার উপর একটা পাহাড়ের চাপ রয়েছে। আমার মনে হয় না তুমি সুখী হবে। স্বর্গীয় পথ কোনো ক্ষতি না করে উপকার করে। ঈশির পথ। শিক্ষক, আপনার জ্ঞান বিতরণের জন্য ধন্যবাদ। শিক্ষক দীর্ঘজীবী হন। এরপর আসে পবিত্র পথসমূহের বন্টন এবং ধনসম্পদের বন্টন, তাই না? পবিত্র সত্তার আদি বেগুনি শক্তি আমার কোনো কাজে আসে না। সেই বৃদ্ধ রেড আর্মি লোকটির দ্বারা সঞ্চিত ধনসম্পদ। আমি চটজলদি কিছু টাকা কামিয়ে নিতে পারতাম। যখন আমি স্বর্গ ও পৃথিবীর শিক্ষা লাভ করেছিলাম, জুজানমেন প্রতিষ্ঠা করেছিলেন। যখন একজন ঋষির জন্ম হয়। শিক্ষক, আমি কি জিজ্ঞাসা করতে পারি কে সাধু হতে পারে? এটি সেই আদিম বেগুনি শক্তি যা সাধুত্ব লাভের জন্য প্রয়োজন। বেগুনিচি লাউজি স্বর্গে পৌঁছাচ্ছে। তোমরা 3 জন পাঙ্গুর আদিম আত্মা থেকে রূপান্তরিত হয়েছিলে। মহান পুণ্য এবং মহান সৌভাগ্য। ব্যক্তিগতভাবে আমার কাছে পাঠানো যাবে? শিষ্য আদিম বেগুনি শক্তি লাভ করল। সাধু হওয়ার সুযোগটি উপভোগ করুন। হা হা হা। ভবিষ্যতে নোয়া কিছু করার সুযোগ পাবে। সেই হবে আমার শেষ শিষ্য। শিষ্য শিক্ষককে শ্রদ্ধা জানা। শিক্ষক দীর্ঘ ও সুস্থ জীবন লাভ করুন। রেড আর্মির সেই বৃদ্ধ লোকটির পশ্চিমা বিশ্বের সাথে এক প্রচণ্ড কর্মিক সংযোগ ছিল। জিয়েজিন ও ঝুনুতিকে পশ্চিমের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছিল। এমনকি যদি তারা রেড আর্মির শিষ্য নাও হয়, তাদেরকেও সাধু হিসেবে ঘোষণা করতে হবে। সে এমন আচরণ কেন করে? ইগলের খাঁচা থেকে যেমনটা আশা করা যায়। এর উদ্দেশ্য হল ঝুনুতিকে তার গভীর শিক্ষায় প্রবেশ করতে পথ দেখানো এবং প্ররোচিত করা। এই দুই ব্যক্তির সৌভাগ্য শোষণ করার জন্য। সম্ভবত এই কারণেই জিয়েজিন এবং ঝুনুতি পরবর্তীতে শুয়ানমেন সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এটি একটি পৃথক বৌদ্ধ সম্প্রদায় প্রতিষ্ঠার পূর্বাভাস দেয়া। তাওবাদী পূর্বপুরুষ বিনীতভাবে অনুরোধ করছেন যেন তিনি আমার বড় ভাই এবং আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করেন। আমরা বিনীতভাবে দাও পূর্বপুরুষের কাছে আমাদেরকে শিষ্য হিসেবে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই দুজন সত্যিই নির্লজ্জ। আমি সন্ন্যাসীদের পুরোপুরি অপমান করেছি। কে ওদের দুজনের সাথে কাপড় তৈরি করতে চান? বেশ, যেহেতু তোমাদের দুজনেরই পথের সন্ধান করার এত আকাঙ্ক্ষা আছে, আমি তাকে কিভাবে ফিরিয়ে দিতে পারতাম? আমরা আপনাকে সাময়িকভাবে নিবন্ধিত সদস্য হিসেবে গ্রহণ করব। শিষ্যগণ, তোমরা কি ইচ্ছুক? শিষ্য ইচ্ছুক। শিষ্য শ্রদ্ধা নিবেদন করে। শিক্ষক আকুলভাবে তাওবাদী পূর্বপুরুষের কাছে আমাদেরকে শিষ্য হিসেবে গ্রহণ করার জন্য অনুরোধ করলেন। আর কিছু বলার প্রয়োজন নেই। আপনার পদ্ধতিগুলো অপর্যাপ্ত। আর আলোচনা করা অর্থহীন। আদিম বেগুনি শক্তির এই শেষ ক্ষীণ শিখা। যা হওয়ার হোক। আমি হুম। লাউজি, আপনি জুজানমেন সম্প্রদায়ের আমার প্রধান শিষ্য। সকল প্রাণীকে শিক্ষিত করার সময় জুজানমেনের দায়িত্বে। আমি এখন তোমার সুরক্ষার জন্য তোমাকে সহজাত সম্পদ তাইচি ডায়াগ্রাম প্রদান করছি। আশা করি আপনি ভালো থাকবেন। শিক্ষক শি। ধন সম্পদ প্রদান করা। এই হলো সেই আদিম আত্মা যা পাঙ্গু পতাকা এবং স্বর্গোন্মোচনকারী কুঠার থেকে রূপান্তরিত হয়েছে। বিশৃঙ্খলা ভাঙতে পারে। এর স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করার ক্ষমতা আছে। যখন এটি তোমার রক্ষাকবচ হয়ে ওঠে। ধন্যবাদ শিক্ষক। উতিয়ান, তুমি স্বভাবগতভাবে যথেষ্ট স্থির নও। যে জিনিসগুলো হত্যা করতে উপভোগ করে। আমি এখন তোমাকে আদিম জগতের সর্বপ্রথম মহাবিধ্বংসী অস্ত্র অমরবৎকারী তরবারি প্রদান করছি। কি ধরনের যুদ্ধ বিন্যাসের চিত্র? এই বস্তুটি একসময় অসুর পূর্বপুরুষ রাহুর সবচেয়ে মূল্যবান ধনসম্পদ ছিল। অমরসংহার তরবারি গঠন ভাঙতে পারে। এই অমরসংহারক তরবারি বিন্যাসটি সত্যিই অপ্রতিরোধ্য। অসাধারণ সাধুর ব্যবস্থা। 4 জন সাধুর উপস্থিতি ছাড়া এটি ভাঙা সম্ভব নয়। আপনার সতর্কতার সাথে কাজ করা উচিত। স্বর্গের ইচ্ছার বিরুদ্ধে আবেগবশে কোনো কাজ করো না। ধন্যবাদ শিক্ষক। এমন ধনসম্পদ কিভাবে আমার হতে পারে? আমি চাই না আমার ভাইয়েরা কষ্ট পাক। আমার এ নিয়েও চিন্তা হচ্ছে যে আমার ভাই ল্যান্ড রোভার চালাবে। মনে হচ্ছে সেই 3 পবিত্র সত্তার মধ্যে সম্পর্ক ভালো নেই। এই ধনসম্পদ বন্টনের সময় বীজ বপন করা হয়েছিল। রেড আর্মি, ওহ রেড আর্মি। এটা কি অনিচ্ছাকৃত ছিল নাকি ইচ্ছাকৃত? নোয়া হল পাহাড় ও নদীর মানচিত্র এবং লাল তেলের গোলক। সকলেই সর্বোৎকৃষ্ট সহজাত আধ্যাত্মিক সম্পদ। শিক্ষক শি, আপনার উপহারটির জন্য ধন্যবাদ। জিন ঝুন্টি। এটি হল বিশৃঙ্খলার সবুজ পদ্মের বীজ। এবং সেই 12 পাপড়ির স্বর্ণপদ্ম যা রাতারাতি রূপান্তরিত হয়েছিল। এবং নীল পদ্ম পতাকা। এই দুটি সর্বোচ্চ মানের জুয়ান্তিয়ান আধ্যাত্মিক সম্পদ। আমি তোমাদের দুজনকেই তা মঞ্জুর করব। শিক্ষক শি, আপনার উপহারটির জন্য ধন্যবাদ।
আমি দাও পূর্বপুরুষের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সুরক্ষার জন্য কিছু আধ্যাত্মিক সম্পদ দান করেন। এই বিনলি তাওবাদী পুরোহিত তা সহ্য করতে পারেন না। জিক্সিয়াও প্রাসাদের বাইরে এই বিনলি তাওবাদী পুরোহিত নতুন মূল্যবান লবণটি স্থাপন করেছেন। প্রত্যেকে নিজের সুযোগের উপর নির্ভর করে। অন্য কেউ আপনার আগে কাজটি করে ফেললে তা ভালো নয়। রেড আর্মির সেই বুড়ো লোকটি সত্যি স্বর্গের এক অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তি। আমার ভয় হয় সমগ্র প্রাগৈতিহাসিক বিশ্বের সমস্ত সাধকদের সম্মিলিত আধ্যাত্মিক সম্পদও তার কাছে ওই ব্যক্তির চেয়ে বেশি টাকা আছে। দেখো, তার ডাইনি গোষ্ঠীর নেতা। উপজাতিদের কি আদিম আত্মার অভাব নেই? তার এতগুলো জাদুকরী ধনসম্পদের প্রয়োজন কেন হবে? এত চিন্তা কেন? যদি আমরা পদক্ষেপ না নিই, সে একাই সমস্ত ধনসম্পদ নিয়ে নিল। জিয়াং চেন ও আমার ভাই গুপ্তধনটি উদ্ধার করেছিল। তোমরা আসলে আমাদের আক্রমণ করেছ। বিশ্বের সম্পদ, পুণ্যবান ব্যক্তিরা সেখানে বাস করবে। এটা স্পষ্ট যে আপনারা আপনাদের পদের যোগ্য নন। এই রত্নশিলাটি দাও পূর্বপুরুষ স্থাপন করেছিলেন। তুমি কি দাও পূর্বপুরুষের ক্রোধের শিকার হতে ভয় পাও না? তুমি কি মনে করো শুধু রেড আর্মির উপর নির্ভর করে আমাকে দমন করতে পারবে? এই লোকটা কি ভীষণ অহংকারী। দাও পূর্বপুরুষকে তার নামে সম্বোধন করার সাহস। আমি দাও পূর্বপুরুষকে এটি নিবিড়ভাবে পরীক্ষা করতে দেখেছি। জিয়াং চেন আমার ছোট্ট বন্ধু। দরিদ্র তাওবাদী পুরোহিতটি নদী পার হতে যাচ্ছেন। জিক্সিয়াও প্রাসাদ, তোমার ঝামেলা সৃষ্টি করা থেকে বিরত থাকা উচিত। যেহেতু দাও পূর্বপুরুষের আবির্ভাব ঘটেছে, স্বাভাবিকভাবেই আমাকে তাদের সম্মান দিতে হয়। আরে আমি এটা কেন ভাবিনি? হে দাওবাদী, তুমি কেন দীর্ঘশ্বাস ফেলছ? এই গুপ্তধনের শিলা, যেহেতু এটি অনেক সহজাত আধ্যাত্মিক সম্পদ ধারণ করতে পারে, এটা অবশ্যই কোনো সাধারণ বস্তু নয়। এটা খুবই দুঃখজনক। পাঙ্গু বিশ্ব সৃষ্টি করেছেন। আদি জগতে সকল কিছু সৃষ্টি করেছেন। আমি সৃষ্টির নিদর্শনটি লাভ করেছি। স্বর্গের ইচ্ছা অনুসরণ করে সাধুত্ব লাভ করা। এই জিক্সিয়াও প্রাসাদটি নির্মিত হয়েছিল ধর্মপ্রচার ও প্রসার, পুণ্য ও সদ্গুণ সম্পূর্ণ। আমি স্বর্গ ও পৃথিবীর মহান পথ দ্বারা বিমোহিত। কুকুর ছাড়া সবকিছু। এটা একাধারে চরম বদান্যতা এবং চরম অমানবিকতা। স্বর্গের মহান প্রবণতা, 50-এর শিল্প। এটি দেহকে তাওয়ের সঙ্গে একীভূত করার পদ্ধতি থেকে ভিন্ন কিছু নয়। সকল জীবের যত্ন নেওয়া। স্বর্গ ও পৃথিবীর মহান করুণা। করুণা ছাড়া স্বর্গ কিভাবে মহাবিশ্বের বিশালতাকে সামঞ্জস্য করতে পারে এবং স্বর্গের পথই বা কি? আমি লর্ড জিয়াং চেংয়ের সাথে সাক্ষাৎ করেছি। আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই। আমি আমার বড় ভাইয়ের সাথে দেখা করেছি। ওরা সবাই এক পরিবার। হতু, আপনাকে স্বাগতম। ওরা কোথায়? পূর্ব চীন সাগর সম্প্রতি কিছুটা উত্তাল রয়েছে। ভাই দিজিয়াং তাদের সবাইকে সেখানে নিয়ে গেলেন। পাঙ্গু মন্দির পাহারা দেওয়ার জন্য আমাকে একা রেখে যাওয়া হয়েছিল। কি হয়েছে? গুরুতর কিছু না। আমি শুনেছি যে আমাদের উপজাতির প্রভাব পূর্ব সাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এতে পূর্ব সাগরের ড্রাগনদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা দেয়া। মনে হচ্ছে ড্রাগন জাতি এখনো মগ্ন। অতীতে 3টি জন্মগত গোষ্ঠী ধনসম্পদ ও গৌরবের স্বপ্নে বিভোর ছিল। আমাদের কি দরকার আছে? কিছু মনে করবেন না। দিজিয়াং নিজেই ব্যাপারটা সামলাক। আমাদের প্রধান যুদ্ধক্ষেত্র হল এই বিশাল অনিয়ন্ত্রিত ভূখণ্ড। উপজাতির কাছে 4 সমুদ্র ছিল এক অপ্রয়োজনীয় বোঝা ছাড়া আর কিছুই নয়। আচ্ছা, তাহলে ছোট ভাই আর তার ভাইয়েরা ব্যাপারটা নিজেরাই সামলে নিক। এখন যেহেতু আমার বড় ভাই ফিরে এসেছে, পাঙ্গু মন্দিরের তত্ত্বাবধানের বিষয়টি আমার বড় ভাইয়ের উপর ছেড়ে দেওয়া হবে। ছোট বোনের গোত্রে এখনো কিছু বিষয় দেখাশোনা করার বাকি আছে। যান। এতগুলো সহজাত আধ্যাত্মিক সম্পদ, সম্ভবত সমগ্র প্রাগৈতিহাসিক বিশ্বে আমি একমাত্র ব্যক্তি যার সাথে আমার তুলনা করা যায়। এই ভ্রমণটি সত্যিই সার্থক ছিল। এই রত্নশিলাটি বহু সহজাত আধ্যাত্মিক সম্পদ ধারণ করতে পারে। এটা নিশ্চয়ই একটি অমূল্য সম্পদ। আমি জানি না এটা কি। আজ তোমার আসল রূপটা দেখি। যেহেতু তুমি খেতে চাও, তাহলে আমি তোমাকে পেট ভরে খেতে দেব। এটি হলো চিয়াংকুন কড়াই। অপ্রত্যাশিতভাবে ধন বিভাজক শিলাটির আসল রূপটি আসলে সেই ছিল। চিয়াংকুন কড়াই হলো একটি সর্বোচ্চ জন্মগত সম্পদ। এর প্রভাবে অর্জিত ও জন্মগত বৈশিষ্ট্যগুলো বিপরীতমুখী হয়ে যায়। আশ্চর্য হওয়ার কিছু নেই যে এটি এত সহজাত আধ্যাত্মিক সম্পদ ধারণ করতে পারে। শুধু তাই নয়,
তার ভবিষ্যৎ ভূমিকা মানবজাতির জন্ম এবং আকাশমণ্ডলের মেরামতের সাথেও সম্পর্কিত ছিল। এখন যেহেতু আমি এই ধনসম্পদ লাভ করেছি, আহ আপু, কি হয়েছে? ভাই, আমিও জানি না কেন আমার কেমন যেন একটা অদ্ভুত বিদ্বেষ টের পেলাম। কি? কেউ কি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? আমি আমার বড় ভাইকেও চিনি না। এছাড়াও আমিও আমার ভাই প্রাগৈতিহাসিক জগৎ ভ্রমণ করেছিলাম। সর্বদা সতর্ক থাকুন। কখনো কাউকে আঘাত করিনি। কে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? এখন পরিস্থিতি ভিন্ন। বোন, তুমি দাও পুরুষের শেষ সীসা। তাছাড়া এটি সাধু হওয়ার সুযোগও করে দেয়। এটা অনিবার্য যে কিছু লোক ভুল করবে। আমাদের কি করা উচিত? কিছু করার নেই, আমাকে তোমার ভাইকে কিছু হিসাব করতে দাও। এটা কি? নাক ডাকা। ফুসির বড় ভাই। আমার বড় ভাইয়ের ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আদিম জগতে অতুলনীয়। এমনকি সহচাষীরাও তা শনাক্ত করতে পারেনি। অপ্রত্যাশিতভাবে এই প্রচেষ্টাটি ব্যর্থ হয়েছিল। এমনকি তারা তীব্র সমালোচনার শিকারও হয়েছিলেন। তবে এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। কিছু বিশ্রাম নিলে সে সেরে উঠতে পারবে। আমার বোনের সাধনার স্তর ভয়ঙ্কর রকমের উঁচু। এর আবার সামান্য এক ঝলক দিয়ে এটি আমাকে আহত করল। সমগ্র আদিম বিশ্বে সম্ভবত কেবল সাধুগণই আছেন। বড় ভাই মানে দাও পূর্বপুরুষ স্বর্গীয় দাওয়ের সাথে একীভূত হয়েছিলেন। এটি স্বর্গীয় পথের মূর্ত প্রতীক। স্বর্গের পথের অধীনে সবকিছুই পিঁপড়ে। আমরা সামান্য বড় আকারের পিঁপড়ে ছাড়া আর কিছুই নই। স্বর্গ কেন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এতদূর যাবে? যেহেতু তিনি দাও পূর্বপুরুষ নন। সেই আদিম জগতে কেই বা ঋষির স্তরে পৌঁছাতে পারত? আমিও জানি না। কিন্তু বোন, ভবিষ্যতে তোমার কাজকর্মে আরও সতর্ক হওয়া উচিত। অতিরিক্ত সতর্ক থাকুন। এর বেশি আমরা করতে পারি না। গত 1000 বছর ধরে আমারও গোত্রের পুত্রেরা উত্তর ও দক্ষিণে যুদ্ধ করেছিল। তারা ইতিমধ্যেই সমগ্র আদিম ভূখণ্ড জয় করে ফেলেছে। ভাইয়েরা, চলুন এ বিষয়ে আলোচনা করা যাক। এরপর আমাদের কি করা উচিত? হা 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 হা, সেটা তো বলাই বাহুল্য। অবশ্যই এর মূল উদ্দেশ্য হল সৈন্যদের নেতৃত্ব দিয়ে সূর্য প্রাসাদ আক্রমণ করা। তারা সম্রাট তাইলি এবং তার প্রতিষ্ঠিত রাক্ষস জাতিকে হত্যা করেছিল। এটা করা বুদ্ধিমানের কাজ হবে না যদি সানচিং গোষ্ঠী গতবারের মতো আবারও একই কাজ করে। রাক্ষস জাতিকে আমার ডাইনি জাতির বিরুদ্ধে প্রতিরোধ করতে সাহায্য করো। তাহলে আমাদের কি করা উচিত? গঙ্গং, তুমি কি ভয় পাচ্ছ? তুমিই তো ভয় পাচ্ছ। তোমার কি মনে হয় সবাই তোমার মতোই বেপরোয়া? তোমরা দুজন চুপ করো, ঝগড়াটা থামাতে পারো না? আমরা কি তর্ক করে কোনো সমাধানে পৌঁছাতে পারি? আমার বড় ভাই কি বলেন তা শুনুন। সহজ কথায় আমাদের যা করতে হবে তা হলো আমাদের সম্প্রদায়কে প্রসারিত করা। তবে আমার বংশের জন্মগত বন্ধাত্বের সমস্যা রয়েছে। সকল মানুষ পিতা ঈশ্বরের রক্তস্রোতের মাধ্যমে গর্ভে এসেছিল। অল্প সময়ের মধ্যে সংখ্যাটি বাড়ানো সম্ভব নয়। এতে কঠিন কি আছে? আদিম বিশ্বের অসংখ্য জাতি থেকে আসা বহু মানুষ। ওদেরকে আমার ডাইনি দলে যোগ দিতে দাও। অ্যাফিলিয়েট হয়ে যাচ্ছেন না কেন? ভাই, আমরাই পাঙ্গুর প্রকৃত বংশধর। ঠিক বলেছেন ভাই। এটা একেবারেই অগ্রহণযোগ্য। কেন নয়? এটা কি সম্ভব যে একমাত্র আমি এই ডাইনি পিতা দেবতা পাঙ্গুর অবতার? আদি জগতের সমস্ত অসংখ্য জাতি কি পিতা দেবতা পাঙ্গু থেকে রূপান্তরিত হয়নি? এটা ভিন্ন। পার্থক্যটা কি? আমার মনে হয় তোমরা শুধু অহংকারী। খাঁটি পাঙ্গু বংশধারা হওয়ার নিছক দাবির মোহে অন্ধ। আশ্চর্য হওয়ার কিছু নেই যে ডাইনি গোষ্ঠী পরবর্তীতে এত শক্তিশালী হয়ে উঠেছিল। তবে উভয় পক্ষই ব্যাপক ক্ষতির শিকার হয়েছিল। তার কোনো বুদ্ধি নেই। রাক্ষস জাতির যুদ্ধশক্তি ডাইনি জাতির মতো শক্তিশালী নয়। কিন্তু শুধুমাত্র সংখ্যার উপর নির্ভর করে। তারা আক্ষরিক অর্থেই নিজেদের জীবন দিয়ে ডাইনি গোষ্ঠীকে টেনে নামিয়েছিল। আমার বড় ভাই, আমাদের ডাইনি গোষ্ঠী ইতিমধ্যেই যথেষ্ট শক্তিশালী। সমগ্র আদিম বিশ্বে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এটাই কি যথেষ্ট নয়? তদুপরি আদিম জগতে অসংখ্য জাতির শক্তি কম ছিল। পিঁপড়ের মতো। আমরা কেন তাদেরকে আমাদের ডাইনি দলে যোগ দিতে বাধ্য করব? আমারও বংশের একজন সদস্য এই পিঁপড়ের 100টির সমান মূল্যবান। পিঁপড়া। আমি জানতে চাই আমাদের উপজাতিতে এখন কতজন সদস্য আছে? শত শত বিলিয়ন। আদিম জগতে অসংখ্য জাতির মধ্যে কয়টি জাতি ছিল? এই হাম্ফ। আমি তোমাকে বলি, আদিম বিশ্বের সকল জাতির মোট জনসংখ্যা ছিল কয়েক 10 ট্রিলিয়ন। তাছাড়া আমাদের উপজাতির মতো সন্তান প্রসবের ক্ষেত্রে তাদের একই ধরনের অসুবিধা হয় না। প্রতিদিন অগণিত প্রাণের জন্ম হয়। ভাই, আপনি কি বলতে চাইছেন? একজন উপজাতির সদস্য 100 জন আদি সত্তার চেয়েও বেশি মূল্যবান। এমনকি যদি এটি 1000-এর সমতুল্য হতে পারে। 10,100,000 সমগ্র প্রাগৈতিহাসিক বিশ্বে জীবের মোট সংখ্যা। তারা এমনকি তাদের দুর্গের নিচে ডাইনি গোষ্ঠীকেও দমন করতে পারত। আপনি কি এখনো মনে করেন ডাইনি গোষ্ঠী খুব শক্তিশালী? ভাই, আপনি এটা বলতে পারেন না। যদিও আদিম বিশ্বে অনেক জাতি ছিল, কিন্তু তারা নিজেদের লড়াই নিজেরাই লড়েছিল। আলগা বালির স্তূপের মতো। আমাদের ডাইনি গোষ্ঠীর উপর এর কোনো প্রভাবই নেই। আদিম বিশ্বের অসংখ্য জাতি নিজ নিজ সংগ্রামে লিপ্ত ছিল। তার কারণ হলো কেউ তাদের আশ্রয় দেয়নি। আপনি কি মনে করেন দানব জাতি কি এমন একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করবে? যদি সত্যি তাই হয় ভাই, তখন আমার ডাইনি গোষ্ঠী সত্যিই জীবনমরণের সম্মুখীন হবে। খুব বেশি বোকা নয়। বিষয়টির গুরুত্ব জেনে আমার মতে অসুর জাতি কোনো পদক্ষেপ নেওয়ার আগেই আমাদের এই পরিস্থিতির সুযোগ নেওয়া উচিত। চলো শেষ পর্যন্ত যাই এবং দেখি কি হয়।
তারা আদিম জগতের সমস্ত অসংখ্য জাতিকে হত্যা করেছিল। এই জাদুকরদের চিন্তাভাবনা এত বোকা হয় কি করে? যদিও আমি জীবসত্তার ক্ষোভকে কাজে লাগিয়েও চাষাবাদ করতে চাই, কিন্তু সমগ্র আদিম বিশ্বকে হত্যা করা। আপনি কি সত্যিই মনে করেন ন্যায়বিচার বলে কিছু নেই? না, একবার আমরা এটা করলে এটি আদিম বিশ্বের সমস্ত জাতিকে কেবল অসুর জাতির দিকেই চালিত করবে। তাছাড়া আদি জগতের সকল জীবকে হত্যা করার ফলে সৃষ্ট কর্মফল অত্যন্ত গভীর। এটা আমার ডাইনি গোষ্ঠীর জন্য ভালো ব্যাপার নয়। হতো ঠিক, একসাথে লড়াই করার মতো চিন্তাভাবনা অগ্রহণযোগ্য। আদিম বিশ্বের অসংখ্য জাতির সাথে মোকাবিলা করার ক্ষেত্রে আমাদের প্রধান পন্থা হওয়া উচিত সদস্য সংগ্রহ। কিন্তু আমি জানি তুমি কি ভাবছ। কিন্তু এখন আমাদের লক্ষ্য হলো দানব জাতি, রাক্ষস জাতিকে নির্মূল করার পর সেই সময় আদিম জগতের অগণিত জাতির কাছে তাদের আর কোনো উপযোগিতা থাকবে না। যাওয়া বা থাকা, কি করতে হবে তা তুমিই ঠিক করবে। যদি অসংখ্য জাতির মধ্যে কেউ আমার ডাইনি গোষ্ঠীতে যোগ দিতে অনিচ্ছুক হয় তাহলে কি হবে? হুমফ, যোগদান করবেন না? তাহলে চলো ওদেরকে ফাদার পাঙ্গুর কাছে পাঠিয়ে দিই। আমার প্রিয় মন্ত্রীরা, আমি আজ আপনাদের সবাইকে এখানে ডেকেছি। এর কারণ হলো কিছুদিন আগে আমি বুঝু পর্বতের চূড়ায় তারামা আকাশের নিচে ছিলাম। একদিক আবিষ্কৃত হয়েছিল। এই ক্ষুদ্র পৃথিবী আধ্যাত্মিক শক্তিতে সমৃদ্ধ, নক্ষত্রের শক্তি সর্বত্র পরিব্যাপ্ত। আমি মনস্থির করেছি, পরিকল্পনাটি হলো অসুর জাতির ঘাঁটি সূর্য প্রাসাদ থেকে সেই স্থানে সরিয়ে নিয়ে যাওয়া। মহামান্য ক্ষুদ্র বিশ্বজ্ঞানী, যদিও সূর্য প্রাসাদ আদিম জগতে একটি প্রথম শ্রেণীর আশীর্বাদ পুষ্টভূমি, কিন্তু এটি সূর্যের অভ্যন্তরে অবস্থিত। কেবল তাই স্বর্ণ অমরাই কাছে আসতে পারে। তবে নিম্ন স্তরের রাক্ষস জাতির জন্য এটি একটি বোঝা। মহারাজ, আপনি আরও একটি পূর্ণভূমি আবিষ্কার করেছেন, দানব জাতির দুর্গ হিসেবে। এটা স্পষ্ট যে স্বর্গ আমাদের প্রতি অনুগ্রহ করে, গভীর আশীর্বাদ। আমরা মহামান্যকে অভিনন্দন জানাই। মাননীয় মন্ত্রী মহোদয়, এই ধরনের আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই। আমি কেবল এক অসুর জাতি হিসেবে আমার কর্তব্য বিবেচনা করছিলাম। উইচ ক্ল্যান সম্প্রতি কি পদক্ষেপ নিয়েছে? বিফাং মহামান্য সম্রাটের কাছে রিপোর্ট করেন। উপজাতি বছরের পর বছর ধরে প্রাগৈতিহাসিক বিশ্বের সকল জাতিকে তাদের দলে যোগ দেওয়ার জন্য নিয়োগ করে আসছে। তাদের মধ্যে অনেক মতবিরোধ ছিল। তবে অনেক জাতিগোষ্ঠী ডাইনি গোষ্ঠীর ক্ষমতার কাছে দমে গিয়েছিল, আপোস করতে এবং তাদের সাথে যোগ দিতে বাধ্য। এই বর্বররা বরাবরই নিজেদেরকে পাঙ্গুর প্রকৃত বংশধর বলে দাবি করে এসেছে। সে কি অহংকারী? অপ্রত্যাশিতভাবে তারা অন্যান্য জাতিগোষ্ঠীকেও গ্রহণ করে। দংহুজাং ভুল করছে। আমি ভাবছি জাদুকরের কি নির্দেশনা আছে? উপজাতির এই পদক্ষেপের লক্ষ্য হলো আদিম ভূমিকে একীভূত করা। চূড়ান্ত লক্ষ্য সম্ভবত আমার দানব জাতি। দানবপ্রভু কি একটু বেশি সতর্ক হচ্ছেন না? আমার রাক্ষস জাতি এবং ডাইনি জাতি স্বর্গে ও পৃথিবীতে এক। পূর্বে ডাইনি গোষ্ঠী সূর্য প্রাসাদ আক্রমণ করেছিল। তারাও কি পরাজিত হয়ে ফেরেননি? শেষবার যখন সূর্য প্রাসাদে লিজ যুদ্ধ করেছিল, আমরা ডাইনি গোষ্ঠীকে পরাজিত করতে পারি। এই সবকিছু সম্ভব হয়েছিল 3 পিওর ওয়ান্স, ফুসি এবং নুয়ার সাহায্যের কারণে। আপনি কি নিশ্চয়তা দিতে পারেন যে তারা পরের 12 সাহায্য করবে? পূর্বে উপজাতি আদিম ভূমিকে একীভূত করেছিল, কিন্তু এটি তা করতে ব্যর্থ হয়েছিল। তাদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডের আয়তন কত বিশাল! কোটি কোটি জীব। উপজাতির জনসংখ্যা 10 বিলিয়নের বেশি নয়। প্রতিটি স্থান শাসন করার জন্য একটি শক্তিশালী ডাইনি গোষ্ঠীর প্রয়োজন হয়। বিচ্ছিন্ন যুদ্ধবাহিনী। প্রকৃতি আমার রাক্ষস জাতির জন্য কোনো হুমকি নয়। দানবপ্রভু এর অর্থ ভালো। উপজাতি এখন আদিম ভূমির সম্পদগুলোকে একীভূত করতে শুরু করেছে। আদিম বিশ্বের অসংখ্য জাতি হয় তাদের সাথে যোগ দেয়, হয় তাদের দ্বারা ধ্বংস হয়ে যাবে। একবার আদিম যুগের মহান সম্রাট সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত হলে তাদের পরবর্তী লক্ষ্যগুলো কি? কি চমৎকার এক ডাইনি গোষ্ঠী! তাদের আসল উদ্দেশ্য যা মনে হচ্ছে তা নয়। মহারাজ, আমাদের কি করা উচিত? আমার মতে বড় ভাই, আমাদেরই আগে আঘাত হানা উচিত। ডাইনি গোষ্ঠী এখনও ক্ষমতা লাভ করেনি, এই সুযোগটি কাজে লাগিয়ে সরাসরি যুদ্ধ না। আমরা এই মুহূর্তে ডাইনি গোষ্ঠীর মোকাবেলা করছি, জেতার কোনো উপায় নেই। কোনো ডাইনি গোষ্ঠী নেই এই 12 অক্ষরের বাক্যাংশটি বাদ দিলে। এছাড়াও দায়িত্বে আছেন রহস্যময় জিয়াং চেন। এই ব্যক্তির শক্তি আমি নিশ্চিত মহারাজ এবং পূর্বের সম্রাট উভয়ই এটি প্রত্যক্ষ করেছেন। দানবপ্রভু, এখন পরিস্থিতি ভিন্ন। প্রাক্তন দানব সম্রাট এবং পূর্ব সম্রাট, তবে এমনকি মহান অমর জিয়াং চেনও এখনও শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারেন। কিন্তু এখন দাও পূর্বপুরুষ দুজনের কাছে শিক্ষা হস্তান্তর করার পর মহারাজ, আপনার সাধনার স্তর যে বিজয়ের কাছাকাছি তা ইতিমধ্যেই জানা গেছে। ফলাফল এখনও অনিশ্চিত, কিন্তু সেই ডাইনি গোষ্ঠীতেও 12 জন সামান আছে। তুমি কি সত্যিই মনে করো যে তুমি একাই 12 জন ডাইনিকে পরাজিত করতে পারবে? নাক ডাকা। দানবপ্রভু এর অর্থ আমরা অসুর জাতি কি ডাইনি জাতিকে পরাজিত করতে বাধ্য? মহারাজ, অনুগ্রহ করে শান্ত হন। দানবপ্রভুর কথাগুলো যুক্তিযুক্ত ছিল, কিন্তু আমার রাক্ষস জাতির পরাজয় অবধারিত একথা বলা এটা আবশ্যিকভাবে সত্য নয়। মাননীয় মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করে খোলামেলাভাবে কথা বলুন। যেহেতু গোষ্ঠী প্রাগৈতিহাসিক বিশ্বের সকল জাতিকে পরাজিত করতে পারে, আমরা রাক্ষসেরা কেন একই কাজ করতে পারি না? তাছাড়া উপজাতি বরাবরই নিজেদেরকে অত্যন্ত সম্মানের চোখে দেখে এসেছে। স্বর্গ ও পৃথিবীর প্রতি অসম্মানজনক। একমাত্র পাঙ্গুই পূজিত হন। তার ব্যক্তিত্ব ছিল অবাধ্য। অসংখ্য জাতি হয়তো সত্যি আশ্বস্ত নয়, বরং এটা আমার রাক্ষস জাতি। উপজাতির মধ্যে অনেক জাতি রয়েছে, যদিও মাঝে মাঝে ঘর্ষণ হয়, কিন্তু তারা সম্প্রীতির সাথে সহাবস্থান করে। উপজাতির তুলনায় প্রাগৈতিহাসিক বিশ্বের অসংখ্য জাতিগোষ্ঠীর কাছে তারা আরও সহজে গৃহীত হয়েছিল। প্রিয় মন্ত্রী, আপনি সত্যিই আমার রাক্ষস জাতির রণকৌশলী। এটা চমৎকার। ডাইনি গোষ্ঠী সকল জাতিকে পরাজিত করে, আমার রাক্ষস জাতীয় অন্য সকল জাতিকে একত্রিত করে। কিন্তু 12 জন পূর্বপুরুষ ডাইনি কিভাবে এর সমাধান করবে? দানবপ্রভু, আমি এ ব্যাপারে আগেই মনস্থির করে ফেলেছিলাম। আদিম বিশ্ব বিচ্ছিন্নতা টেক্সি নয়। বিচ্ছিন্ন ইয়াং জীবন সৃষ্টি করতে পারে না।
মহারাজ দানব সম্রাট হিসেবে আরেকটি বিশুদ্ধ ইয়াং নিয়তি। স্বাভাবিকভাবেই তাকে সাহায্য করার জন্য বিশুদ্ধ ইন নিয়তি সম্পন্ন একজন রাক্ষসী রানীর প্রয়োজন। সূর্য বনাম চাঁদ, বিশুদ্ধ ইয়াং বনাম বিশুদ্ধ ইনিন। আমি শুনেছি যে তাই নক্ষত্রে দুটি পরি আছে। এটাই কি স্বর্গের ইচ্ছা নয়? আমার প্রিয় মন্ত্রী মানে এইভাবে। এর ফলে আমার রাক্ষস জাতিতে দুজন প্রায়সাধু পর্যায়ের বিশেষজ্ঞ যুক্ত হবে। শুধু তাই নয়, আমার মতে এই ক্রিয়া ইনিন ও ইয়াংকে নিয়ন্ত্রণ করে। সম্ভবত স্বর্গীয় পথ থেকেও পুণ্য অর্জন করা যায়। স্বর্গীয় পুণ্য কি? প্রিয় মন্ত্রী মহোদয়, যদি সত্যি আপনি যেমনটা বলছেন তাই হয়, আমি তোমাকে উত্তমরূপে পুরস্কৃত করব। কোনো বিলম্ব হওয়া উচিত নয়। আমরা এখন সরাসরি চাঁদে যাচ্ছি। মহামান্য পূর্ব সম্রাট। একেবারেই না। চন্দ্রপুরী প্রায় সাধু পর্যায়ের এক অদম্য শক্তিধর, সবচেয়ে নির্লজ্জ। আমরা এটা নিয়ে খুব বড় একটা নাটক করেছিলাম। এর মধ্যে অনিবার্যভাবে জবরদস্তির একটি উপাদান থাকে। যদি সবকিছু ঠিকঠাক না হয় তাহলে বরং এটি শত্রুর শক্তিই বাড়িয়ে দেয়। তাহলে আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? চন্দ্রপুরী একজন নারী সাধক, আরেকজন আধাসাধু শক্তিধর। তাদেরকে রাজি করানোর জন্য আমাদের একই চাষ স্তরের একজন মহিলা চাষিকে পাঠাতে হবে। যথেষ্ট সম্মান দেখানো হয়েছে, আন্তরিকতা দেখানো হয়েছে। আপনার মতে আদিম জগতে কেবল পশ্চিমের রানীমাতা এবং নুয়াই যোগ্য ছিলেন। পশ্চিমা বিশ্বের রানীমাতা সক্ষম নন। যদিও পূর্ব প্রাসাদের পূর্ববর্তী ঘটনাটির সাথে তার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু সর্বোপরি তারা ছিলেন সকল অমরদের প্রধান, যাদেরকে স্বয়ং দাও পূর্বপুরুষ নিযুক্ত করেছিলেন। ওরা নিশ্চিতভাবেই আমার রাক্ষস জাতির উপর নজর রেখেছে। তাহলে শুধু নুয়াই বাকি থাকে। তবে নুয়া তো সর্বোপরি দাও পূর্বপুরুষের একজন শিষ্য ছিলেন। আমি ভাবছি সে আমার রাক্ষস জাতিকে স্বীকৃতি দেবে কিনা। মহারাজ, আপনি বিষয়টি নিয়ে অতিরিক্ত চিন্তা করছেন। আমাদের শুধু এই বিষয়টি উল্লেখ করা প্রয়োজন। স্বর্গীয় পথ লাভ করতে সক্ষম, পুণ্যকর্মের ফল স্বাভাবিকভাবেই ফলবে। আপনার কথাগুলো চমৎকার, প্রিয় মন্ত্রী মহোদয়। যেহেতু ব্যাপারটা সেরকমই, এই বিষয়টি আপনার উপর অর্পণ করা হলো, প্রিয় মন্ত্রী। মহারাজের আদেশ পালন করা। জুন, ওই বদমাসটা সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই বছরগুলিতে আমাদেরও গোষ্ঠী আদিম যুগের সকল অসংখ্য জাতির অংশগ্রহণের উপর নির্ভর করে। শক্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। রাক্ষসেরা বাঘের মুখ থেকে খাবার ছিনিয়ে নেওয়ার দুঃসাহস দেখিয়েছিল। আদিম বিশ্বের অসংখ্য জাতির সংগ্রামে যোগ দিন। এটা তো আমার ডাইনি গোষ্ঠীকে পুরোপুরি অগ্রাহ্য করা। শুধু তাই নয়, ওই হারামজাদা জুন সত্যি সত্যি একটা স্বর্গীয় বিবাহের ব্যবস্থা করেছিল। তারা এমনকি একটি স্বর্গীয় দরবারও নির্মাণ করেছিল। তিনি নিজেকে স্বর্গীয় সম্রাট বলে ডাকতেন। আদিম জগতের অধিপতি হতে চাই। ভাই, আদেশটা দিন। আকাশে যাও, দানব জাতিকে ধ্বংস করুন। এটা অনেক আগেই করা উচিত ছিল। এখন যেহেতু আপনারা সকল ভাইয়েরা আপনাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তারপর সৈন্যদল পুনর্গঠনের প্রস্তুতি নিন। চলো রাক্ষস জাতির বিরুদ্ধে যুদ্ধ করি। পুরো মাটির মেয়ে, বড় ভাই ও ছোট বোন কিছুক্ষণ আগে বলেছিল। আমার ভেতর থেকে এক অব্যক্ষের ডাক আসছে বলে মনে হচ্ছে। প্রাগৈতিহাসিক বিশ্ব অন্বেষণ করতে যাচ্ছি। কি বড় ভাই, কোনো সমস্যা আছে কি? হয়তো কতদিন ধরে নিখোঁজ? 2000 বছর হয়ে গেছে। আশা করি সময়মতো পৌঁছে যাবে। পুনর্জন্মের ব্যাপারটা আশা করি সময়মতো পৌঁছে যাবে। আমি আমার কি হয়েছে? আমি কাঁদছি কেন? আদিম মৃত্যুর পর অগণিত আত্মার বিশ্রাম নেওয়ার কোনো জায়গা নেই। অতিক্রম করতে অক্ষম। তারা কেবল রক্তের সাগরে আটকা পড়ে অধপতনের অতল গহ্বরে তলিয়ে যেতে পারে। দিনরাত নির্যাতিত, স্বর্গ অন্যায়কারী। না, আদিম অরণ্য পিতা ঈশ্বর কর্তৃক সৃষ্ট হয়েছিল। আদি জগতের সকল জীব পিতা ঈশ্বরের কাছ থেকে রূপান্তরিত হয়েছিল। এই সব কিছু ঘটা বন্ধ করার একটা উপায় আমাকে খুঁজে বের করতেই হবে। আমাকে থামাতে তুমি কি ব্যবহার করতে পারো? ভাই জিয়াং চেন, তুমি কিভাবে জানলে আমি রক্তের সাগরে ছিলাম? এটা কি গুরুত্বপূর্ণ? তুমি রক্তের সাগরে আসতে পারো। এখন তোমার একটা বিষয় বোঝা উচিত। মনে হচ্ছে আমার বড় ভাইও জানে। পিতা ঈশ্বর স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করলেন নিজের শরীরের মাধ্যমে সবকিছুর বিবর্তন। প্রতিদিনের বিলাপ, কখনো পুনর্জন্ম হবে না। সহজাত সত্তা আছে, অসাধারণ অতিপ্রাকৃত শক্তি নিয়ে জন্ম। প্রকৃত আত্মা মৃত্যুর পর পুনর্জন্মের চক্রে প্রবেশ করে না। রক্তের সাগরে দিনের পর দিন সে কেবল ভেসেই যেতে পারত। প্রতিদিনের বিলাপ, কখনো পুনর্জন্ম হবে না। এতে তোমার কি আসে যায়? আমার মনে হয় পিতা ঈশ্বর কর্তৃক সৃষ্ট আদিম জগতে ত্রুটি রয়েছে। তাহলে আপনাকে এটি উন্নত করতে হবে। আমি পিতা ঈশ্বর, সার ও রক্ত থেকে রূপান্তরিত। আবারও সেই পৃথিবীর পূর্বপুরুষ ডাইনি। পিতা ঈশ্বর যা এখনো শেষ করেননি তা সম্পূর্ণ করতে। দ্য গ্রেট ওয়ে 50, তিয়ানিয়ান 39। স্বর্গের পথ ত্রুটিপূর্ণ। সেটা স্বর্গের একটি ভুল ছিল। তোমাকে এটা কেন করতে হবে? তুমি কি জানো তুমি মারা যাবে? এই বিশ্বের সকল জীবের মঙ্গলের জন্য। আমি মরে গেলে কি আসে যায়? এর অর্থ হলো পিতার আলিঙ্গনে ফিরে আসা। তুমি কি কখনো ভেবে দেখনি তুমি না থাকলে কি হতো? ডাইনি গোষ্ঠী এবং রাক্ষস গোষ্ঠীর মধ্যকার মহাযুদ্ধ কি প্রভাবিত হবে? আমি আমার সকল ভাইদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। মনে হচ্ছে তুমি নিজেকে উৎসর্গ করতে দৃঢ়প্রতিজ্ঞ। এটি বিশ্বকে সম্পূর্ণ করেছে। এটা আমার কর্তব্য। বড় ভাই, আমার অনুরোধটি মঞ্জুর করুন। আমি তোমার ইচ্ছা এক বিন্দুও পূরণ করতে পারব না। পাতালপুরী রক্ত সাগরী আমার দুর্গ। এটা কি আমার সাধনার পথ রুদ্ধ করছে না? ভাই, তুমি আমাকে থামাতে পারবে না। তোমার কি সত্যিই মনে হয় আমি মাটি দিয়ে তৈরি?
স্বর্গীয় বিধান অনুযায়ী জিয়াং চেনের সুদিন শেষ হয়ে গেছে। প্রকৃতপক্ষে এটি স্বর্গীয় মহাক্লেশকে ডেকে এনেছিল। স্বর্গীয় পথ আদি জগতে প্রকাশিত হয়েছিল। নিশ্চয়ই বড় কিছু একটা ঘটেছে। আমি ঠিক জানি না জিয়াং চেন কি করেছিল। এমনকি স্বর্গীয় পথও এটিকে অগ্রহণযোগ্য মনে করবে। অভিনন্দন মহারাজ। জিয়াং চেন স্বর্গের ইচ্ছার মুখোমুখি হয়েছিলেন। বজ্রশাস্তি স্বর্গীয় স্তম্ভের রাক্ষস গোষ্ঠীকে পর্যবেক্ষণ করে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি এ দ্বারা কি বোঝাতে চাইছেন? জিয়াং চেন ডাইনি গোষ্ঠীর নেতা হিসেবে প্রতিটি কথা ও কাজ ডাইনি গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। স্বর্গ এখন বজ্রপাতের মাধ্যমে তার শাস্তি বর্ষণ করছে। এর মানে কি? উপজাতির কার্যকলাপ ব্যাখ্যা করা। এমনকি স্বর্গীয় পথও আর তা সহ্য করতে পারছিল না। এইভাবে কিসের ভিত্তিতে তার গোষ্ঠী মনে করে যে তারা আদিম জগতে নেতৃত্বের জন্য দানব গোষ্ঠীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? আপনি যা বলছেন তা একদম ঠিক। হা হা হা। যদি অনুমোদন করতেই হয় তবে দ্রুত এবং দৃঢ়ভাবে অনুমোদন করুন। স্বাদটা খারাপ না। তুমি কি আমাকে সুটসুড়ি দিচ্ছ? বাদ দাও, তোমার সাথে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। যতক্ষণ না রাক্ষস জাতি নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে আমার বংশ প্রাগৈতিহাসিক বিশ্বকে সম্পূর্ণরূপে একীভূত করতে পারবে। সবকিছু এই যুদ্ধের উপর নির্ভর করছে। আজ আমি এই সব শয়তানগুলোকে অনেককে মেরে ফেলব। আমি বললাম গঙ্গম, আমার কাছ থেকে এটা কেড়ে নেওয়ার চেষ্টা করো না। আপনার কাছ থেকে চুরি করা বলতে আপনি কি বোঝাতে চাইছেন? সম্পূর্ণরূপে নিজের ক্ষমতার উপর নির্ভর করা। দানব জাতির চাপটা চুলের পশুরা, দ্রুত নিচে নেমে এসো। দাদু ঝুরংকে ভালো করে পেটানো হোক। দুঃসাহসী ডাইনি গোষ্ঠী স্বর্গীয় সম্রাটকে অসম্মান করার ধৃষ্টতা দেখায়। প্রকাশ্যে স্বর্গীয় আদালতের অবাধ্যতা। আজ তোমাদের মৃত্যুর দিন। ডাইনি বংশ আমার উপজাতি স্বর্গীয় সম্রাটকে অসম্মান করে। ঋষিদের প্রতি অসম্মান। তার দৃষ্টি কেবল পিতা ঈশ্বরের দিকেই ছিল। তোমার রাক্ষস সম্রাট আমার ডাইনি গোষ্ঠীর চোখে রয়েছে। এটা কিছুই না। আমাদের মতের অমিল হলে একটা বাক্যের অর্ধেকও বাড়াবাড়ি। চলো লড়াই করি। উগোত্রের যুবকগণ, আক্রমণ করো। দানব যোদ্ধারা, আক্রমণ করো। লিচ এবং লিচ জাতির মধ্যে এই যুদ্ধে কে জিতবে বলে আপনি মনে করেন? এই যুদ্ধে আমাদের গোষ্ঠী সুস্পষ্ট সুবিধাজনক অবস্থানে রয়েছে। ডাইনি গোষ্ঠী স্বাভাবিকভাবেই জিতবে। হয়তো বড় ভাইয়ের কি ভিন্ন মত আছে? পড়তে থাকুন, তাহলেই জানতে পারবেন। যদি দানব সম্রাট এভাবেই চলতে থাকে, আমাদের অসুর জাতি পরাজিত হতে চলেছে। রাজকীয় চিকিৎসক ঝৌ তিয়ানকে রক্ষা করেন। তারা এরে। আমার বড় ভাইয়ের এটা অনেক আগেই করা উচিত ছিল। কি? অপ্রত্যাশিতভাবে দানব জাতির কাছে এমন একটি তুরুপের তাস ছিল। দুঃখের বিষয় যে হৌতু এখানে নেই। অন্যথায় হাউতু গার্ল, হৌতু, তুমি অবশেষে ফিরে এসেছো। অবশেষে তুমি ফিরে এসেছো। হাহা, হাউতু মেয়ে, তুমি ফিরে এসেছো। হৌতু, তুমি একদম সঠিক সময় এসেছো। ভাইয়েরা, দ্রুত স্বর্গীয় দেবতা ও দানবদের মহাবাহিনী গঠন করো। আমার ডাইনি গোষ্ঠীর শক্তি তাদের জানতে দাও। 12টি রাজধানী স্বর্গীয় দানব মহান গঠন পরিবর্তন। এটা কিভাবে সম্ভব? পাঙ্গু গোত্রের সদস্য ছিল না। কি অলৌকিক শক্তি! হা 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 হা। আজ তোমাদের মৃত্যুদিন, দানব জাতি। এটা পাঙ্গুর একটা জেট পাথরের ছায়া ছাড়া আর কিছুই না। আমার জন্য তাকে ধ্বংস করে দাও। হ্যাঁ হ্যাঁ। আমি কি আপনাকে দাও পূর্বপুরুষ বলে সম্বোধন করব নাকি স্বর্গীয় দাও বলে? লাল বাহিনী, স্বর্গের পথ। ভাগ্য লাল সেনা সহায় ছিল না।
তুমি কি স্বর্গীয় পথ নাকি হংজুন? হংজুন, দাও পূর্বপুরুষ জিক্সিয়াও প্রাসাদে আশীর্বাদ পাচ্ছেন না। তুমি বুঝু পর্বতে কি করছো? লিজ যুদ্ধ এখনো তার চূড়ান্ত লড়াইয়ে পৌঁছায়নি। ওয়াং ও অন্যদের মধ্যকার সংঘাত নিয়তির বিষয়। হে দাও পূর্বপুরুষ, আপনি কি ওয়াংয়ের মহাযুদ্ধে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন? এই বিনলি তাওবাদী পুরোহিত ওয়াংয়ের ব্যাপারে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যেহেতু ব্যাপারটা সেরকমই, তাহলে যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই। লিজ যুদ্ধগুলো আমার ধারণা নয়, এ সত্যি স্বর্গের আয়োজন। স্বর্গ কি সবসময় চায়নি যে ও এবং ইয়াও বংশ একসাথে ধ্বংস হয়ে যাক? আসল অনুষ্ঠানটা এখন শুরু হচ্ছে কেন? বরং তারা চেয়েছিল ওরা যেন থেমে যায়। বন্ধু, সময়টা এখনো উপযুক্ত হয়নি। যখন আমরা কি স্বর্গ ও পৃথিবীর প্রকৃত নায়কের জন্মের জন্য অপেক্ষা করছি? নোয়া মানুষ সৃষ্টি করে মানবজাতিকে আসমান ও জমিনের নায়ক হতে সহায়তা করা, এটি স্বয়ং স্বর্গ কর্তৃক নির্ধারিত ছিল। মানবজাতির এখনো জন্ম হয়নি। আমি ছাড়া সমগ্র প্রাগৈতিহাসিক বিশ্ব এই গোপন রহস্যটি কেউই জানত না। তরুণ বন্ধু জিয়াং চেন কিভাবে জানতে পারল? বন্ধু, আপনার শর্তগুলো বলুন। এবার আমরা কিভাবে লিচুদেরকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পারি? ব্যাপারটা খুব সহজ, আমার শুধু একটা নিশ্চয়তা দরকার। কিসের নিশ্চয়তা? অতিরিক্ত কোনো শর্ত বা পদ্ধতি ব্যবহার করা যাবে না। তারা লিচুদের দ্বন্দ্বে হস্তক্ষেপ করতে গিয়েছিল। বন্ধু, তুমি সীমা ছাড়িয়ে গেছো। স্বর্গীয় পথই আদি জগতের শাসক। আমি কিভাবে তার হয়ে সিদ্ধান্ত নিতে পারি? তাওবাদী পূর্বপুরুষ ভুল করছেন। যদিও স্বর্গের পথ হংজুনের জন্য নয়, তবে হংজুনই হল স্বর্গীয় পথ। তোমার কথা ও কাজ কিভাবে স্বর্গীয় বিধানকে প্রভাবিত করে? স্বর্গীয় পথের পরিবর্তে কেউ কাজ করতে পারে না। তরুণ বন্ধু, তুমি কি আমাকে অপমান করার চেষ্টা করছো? আপনি কি আমাকে জোর করছেন, দাও পূর্বপুরুষ? যদি দাও পূর্বপুরুষ মনে করেন আমার মতামত উল্লেখ করার যোগ্য নয়, লিচ কিং এবং ডেমন কিং এর মধ্যকার বিবাদে তিয়ানলাংকে ব্যক্তিগতভাবে মধ্যস্থতা করতে দেওয়া হচ্ছে না কেন? আমি স্বর্গের শক্তিতে বিশ্বাস করি। এটা করা তো সহজ হওয়ার কথা, তাই না? জিয়াও ইউ, তুমি কি জানো যে তিয়ানলাং কখনোই এমনটা করবে না? আমি অবশ্যই জানি যে স্বর্গের ইচ্ছা অসম্ভব। এই কারণটা না থাকলে আমি কেন তোমার সাথে আলোচনা করব? বংশ পাঙ্গুর প্রকৃত বংশধর হিসেবে এরা আদিম বিশ্বের শেয়ার হোল্ডার। ইউ তিয়ানদাও একজন ব্যবস্থাপক হিসেবে যখন শেয়ার হোল্ডারদের কাছে এখনো শেয়ার থাকে, শেয়ার হোল্ডারদের ব্যাপারে হস্তক্ষেপ করার সাহস তোমার কি করে হয়? এটা আমার কোনো ব্যাপার না। লিচ যুদ্ধগুলো স্বর্গীয় পথ দ্বারা নির্ধারিত হয়েছিল। উদ্দেশ্য ছিল আদিম জগৎ থেকে উপজাতিকে নিশ্চিহ্ন করে দেওয়া। দুর্ভাগ্যবশত ডাইনি গোষ্ঠী বর্তমানে তাদের সৌভাগ্যের চরম শিখর উপভোগ করছে। পাঙ্গুর গভীর উত্তরাধিকার এমনকি স্বয়ং স্বর্গ সরাসরি হস্তক্ষেপ করার সাহস করেনি। জিয়াং চেন স্বর্গীয় পথের প্রতি এমন অসম্মান দেখাচ্ছে। মনে হচ্ছে এখন সবচেয়ে ভালো পদক্ষেপ হলো রাজি হওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ভবিষ্যতের কথা বলতে গেলে আমরা কেবল ত্রিপিত্রসত্তা ও নুয়ার দায়িত্ব গ্রহণ এবং ছদ্ম সাম্রাজ্যের সাধু রূপে জন্ম নেওয়ার জন্য অপেক্ষা করতে পারি। আরও গণনা করুন। আচ্ছা, এই বিনলি তাওবাদী পুরোহিত, আমি আপনার শর্তাবলিতে সম্মত। এখন থেকে স্বর্গীয় পথ আর ডাইনি ও অসুরদের ক্ষমতার দ্বন্দ্বে হস্তক্ষেপ করবে না। হংজুন, ওই বুড়ো বদমাসটা, তারা খুব সহজেই আমার শর্তগুলোতে রাজি হয়ে গেল। স্বর্গ ডাইনি ও রাক্ষসদের ব্যাপারে হস্তক্ষেপ করে না। এটা কিভাবে সম্ভব? আদিম জগতে বংশবিধ্বংসের সবচেয়ে বেশি আকাঙ্ক্ষী হল স্বর্গীয় পথ। নুয়া এবং অন্যরা না হলে দুর্ভাগ্যবশত যতক্ষণ মানবজাতি অক্ষত থাকবে। নুয়া একদিনেও সাধু হতে পারেননি। নুয়া সাধু হতে পারেননি। সানচিং এবং আসন্ন স্থূলতার কথা ভুলে যান। আমি দেখতে চাই তাহলে তাদের একটি ধর্ম প্রতিষ্ঠা করে কি লাভ হবে? আদিম জগৎ ছিল লিচ ও রাক্ষসদের রাজত্ব। কে তাদের কথা বিশ্বাস করবে? দাও পূর্বপুরুষ সত্যিই সরল ছিলেন। এইভাবে তাহলে পূর্বপুরুষের অভিপ্রায় অনুযায়ী হোক। দানবেরা শত্রুতা বন্ধ করুক। এখন থেকে শয়তানরা স্বর্গ শাসন করবে। ডাইনির দেশ। মূল 10টি সমিতির মধ্যে আর কোনো বিরোধের উদ্ভব হবে না। রেড আর্মির সাথে আমার জাতিগোষ্ঠীর সম্পর্কের সাথে আপনার কি সম্পর্ক? দাও পূর্বপুরুষের নির্দেশাবলী পালন করা। হুজুন, ওই বুড়ো বদমাসটা সীমা ছাড়িয়ে গেছে। হুজুনের হস্তক্ষেপ না থাকলে দানব জাতিটি শেষ পর্যন্ত অক্ষত অবস্থায় পালাতে সক্ষম হয়েছিল। বড় ভাই, হুজুন কি আগে বলেননি যে তিনি জাদুবিদ্যার ব্যাপারে হস্তক্ষেপ করবেন না? আজ কেন? আজ রেড আর্মির কার্যকলাপ আমার সম্মতিতেই ছিল। ভাই, তুমি কি করছো? এই বিশ্বাসটির সাথে রেড আর্মির তেমন কোনো সম্পর্ক নেই। স্বর্গীয় পথই হস্তক্ষেপ করেছিল। স্বর্গ কিভাবে ওয়াংয়ের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে? আমাদের উপজাতি স্বর্গের নিয়মকে সম্মান করে না। একমাত্র পাঙ্গুই পূজিত হন। স্বর্গীয় পথ তারা কিভাবে ডাইনি গোষ্ঠীকে রাক্ষস গোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে দিতে পারল? এই স্বর্গীয় পথ তারা পাঙ্গুর প্রকৃত বংশপরিচয়কে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে। যদি তাই হয়, অসুর জাতি স্বর্গীয় পথের সাহায্য লাভ করেছিল, তাহলে আমার বংশ অবশেষে নিশ্চিন্ত হতে পারবে। এমনটা আর কখনো ঘটবে না। ভাই, আপনার কাছে কি কোনো সমাধান আছে?
হ্যাঁ, আমি ইতিমধ্যেই রেড আর্মির সাথে একটি চুক্তিতে পৌঁছেছি। এরপর থেকে স্বর্গ আর লিচ কিং সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করবে না। রেড আর্মির সেই বুড়ো চোরটা বলেছিল। কে জানে এটা বিশ্বাসযোগ্য কিনা? যদি সে তার কথা থেকে সরে যায়। সর্বোপরি আদি জগৎপিতা ঈশ্বর কর্তৃক সৃষ্ট হয়েছিল। আমারও গোত্রপিতা ঈশ্বরের সরাসরি বংশধর। সৃষ্টির মহান পুণ্য এবং পাঙ্গুর সৌভাগ্যে ধন্য। স্বর্গ আর কখনো আমাদেরকে বারবার লক্ষ্যবস্তু করার সাহস করবে না। অন্যথায় আদি জগতে পাঙ্গুর ইচ্ছা কেবল লোক দেখানো নয়। আমি 3 ইউজান হুইয়ের বিনিময়ে আদিম বেগুনি শক্তি লাভ করেছি। আমার সাধুত্ব লাভের সুযোগ কোথায়? আমার প্রাক্তন শিক্ষক একবার বলেছিলেন যে আমার একটি নিয়তি পূরণ করার আছে। কিন্তু সেই অসাধারণ ঘটনাটি ঠিক কি ছিল? এর একটি শারীরিক রূপ আছে কিন্তু কোনো বুদ্ধিমত্তা নেই। যেহেতু সাধারণ নদীর জল এবং কাদা কাজ করবে না। এর মাধ্যমে 9 স্বর্গীয় শ্বাস মৃত্তিকা এবং ত্রিপ্রদীপ ঐশ্বরিক জল পরীক্ষা করা হবে। এর ফলে আমি সঠিক পথ অনুসরণের গুরুত্ব উপলব্ধি করেছি। কি হচ্ছে? কেন এমনটা হলো? আমি সঠিক পথের সুযোগটি স্পষ্টভাবে উপলব্ধি করেছি। এটা কিভাবে ব্যর্থ হতে পারে? কোথাও কি কোনো ভুল হয়েছে? মনে হচ্ছে পরামর্শের জন্য শিক্ষকের কাছে আমাকে জিক্সিয়াও প্রাসাদে যেতে হবে। শিষ্যা নুয়া তার শিক্ষকের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানা। আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই। আপনার সহৃদয়তার জন্য ধন্যবাদ, শিক্ষক। শিক্ষক দীর্ঘ ও সুস্থ জীবন লাভ করুন। তোমার আসার উদ্দেশ্য আমি আগেই জানি। কিন্তু মানুষ সৃষ্টির বিষয়টি নবস্বর্গীয় পশ্চিমী অশ্ব এবং আলোক ঐশ্বরিক জল ছাড়া সমস্যাটির সমাধান করা সম্ভব নয়। শিক্ষক, অনুগ্রহ করে আমাকে বুঝিয়ে বলুন। আমরা কিভাবে সহজাত সত্তা সৃষ্টি করতে পারি? আদিম জগতে সকল জীবের অস্তিত্ব ছিল। পাঙ্গু রূপান্তরিত। প্রকৃতি থেকে জন্ম নেওয়া। সহজাত সত্তা হিসেবে। যদিও তোমার ভিত্তি হিসেবে ঐশ্বরিক বস্তু রয়েছে। কিন্তু সৃষ্ট জীবগুলো অর্জিত জগতের অন্তর্গত। আদিম বন্যতার কাছে অগ্রহণযোগ্য। অর্জিত সত্তারা সহজাত সত্তায় রূপান্তরিত হতে চায়। অবশ্যই থাকতে হবে অর্জিত বৈশিষ্ট্যকে সহজাত বৈশিষ্ট্যে রূপান্তরিত করা। আমি তো প্রায় ভুলে গিয়েছিলাম। চিয়াংকুন করাই এক পরম ধন সম্পদ। আমার আধ্যাত্মিক সম্পদগুলো রাখার জন্য একটি আবরণী পাথর তৈরি করতে আমি এটি ব্যবহার করেছি। জিয়াং চেন আগের ধন সম্পদ বন্টনের সময় এটি নিয়েছিল। শিক্ষক, কোনো অসুবিধা হচ্ছে কি? এই জগতে অর্জিত অবস্থাকে কি সহজাত অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব? একটাই জিনিস আছে। শিক্ষক, ব্যাপারটা কি? কিয়াংকুন কলরন। চিয়াংকুন করাই হলো একটি সর্বোচ্চ জন্মগত সম্পদ। এই ধরনের ধন সম্পদ কোনো শিষ্যের পক্ষে কখনো স্পর্শ করা সম্ভব নয়। কেন? আমি এর অবস্থান জানি। আমি শুধু আশা করি শিক্ষক আমাকে উপদেশ দেবেন। এই চিয়াংকুন করাইটি মূলত আমার পুরনো বন্ধু চিয়াংকুন তাওবাদির ছিল। অর্ধজীবনের সম্পদ। দাও এবং দানবের মধ্যে প্রাচীন সংঘাত। পুরনো বন্ধু লু হুইয়ের দ্বারা প্রতারিত হয়েছিল। অমরসংহারক তরবারি গঠনের মধ্যে। এরপর আমি চিয়াংকুন করাইটি লাভ করি। দুর্ভাগ্যবশত আমি আধ্যাত্মিক ধন সম্পদ সংরক্ষণের জন্য চিয়াংকুন করাইটিকে ধন বিভাজক শিলায় রূপান্তরিত করেছি। জিয়াং চেন নদীর সামনে থেকে ট্রেজার শেয়ারিং রোগটি পেয়েছিলেন। এটি রাক্ষস জাতির। নুয়ার ভাবি দ্রুত গিয়ে বার্তাটি পৌঁছে দিন। মাস্টার জিউ। কোনো প্রয়োজন নেই নুয়া, তুমি তো রাক্ষস বংশের ব্যাংরানি। স্বর্গে না থাকা। তুমি আমার ডাইনি গোষ্ঠীতে কি করছো? উপজাতির রান্নাঘরের কর্মীরা, এবার আমি উপজাতিতে এসেছি। সে জিয়াং চেনের বড় ভাইয়ের সাথে দেখা করতে চেয়েছিল। আমার বড় ভাইয়ের জন্মের পর থেকে আদিম জগতে কদাচিৎ আবির্ভূত হতো। কোনো কারণ ছাড়াই নুয়া কেন তার বড় ভাইকে খুঁজতে যাবে? সত্যি বলতে আমার একটি অনুরোধ আছে। জিয়াং চেনের সামানো হৌতুর সামানকে একটি অনুগ্রহের জন্য অনুরোধ করেছিল। আপনি সম্ভবত নুয়াকেও চেনেন। ও এবং ইয়াং গোষ্ঠী দীর্ঘকাল ধরে ঘোর শত্রু। এই বিষয়ে আলোচনার সম্ভবত কোনো সুযোগ নেই। হৌতু বংশের ও এবার হুজাংকে কবর খুঁড়ে বের করার ক্ষেত্রে রাক্ষস জাতির প্রতিনিধিত্ব করছে না, বরং এটি ফিনিক্স পর্বত। যেহেতু নুয়া এরকম ছিল, তাহলে দেখা যাক। কি? লর্ড হাউটু। লর্ড জিয়াং চেন বলেছেন যে তিনি অতিথিদের সাথে দেখা করবেন না। হাউটু গার্ল, আপনার মনের কথা বলুন। ভাই জিয়াং চেন। সর্বোপরি নুয়া ছিল রেড আর্মির একজন শিষ্য। তুমি ওকে এভাবেই প্রত্যাখ্যান করলে? এটা একটু। তুমি কি বলতে চাইছো আমি হৃদয়হীন? আমি শুধু ভাবি, এর ফলে কি রেড আর্মির মধ্যে অসন্তোষ দেখা দেবে? রেড আর্মির অসন্তোষ ছিল সুনিশ্চিত। কিন্তু এই কারণে তা হয়নি। কেন এমনটা হয়? এই বিশ্বাসটির সাথে এই বস্তুটির কি সম্পর্ক? আদিম ধন কিয়াংকুন করাই। এই বিশ্বাসটি নুয়ার জন্য সৎপথের মাধ্যমে সাধুত্ব লাভের সুযোগের সাথে সম্পর্কিত। নুয়ার সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। সে আজ আমাকে খুঁজতে এসেছিল। এই সব কিছুই ছিল এই কিয়াংকুন করাইয়ের জন্য। যদি সত্যি তাই হয়, নুয়ার উদ্দেশ্য ছিল অত্যন্ত বিদ্বেষপূর্ণ। দানব বংশের ব্যাং রাজা হিসেবে তিনি আসলে তার বড় ভাইয়ের ধনসম্পদ ব্যবহার করে ন্যায়পরাজন পথের মাধ্যমে সাধুত্ব লাভ করতে চেয়েছিলেন। একবার সে তার পরিকল্পনা সফল হলে সেই সময় অসুর জাতির শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। তাতে কি আমার ডাইনি গোষ্ঠীর পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে না? দেবী নুয়ার সাক্ষাৎ পেলে আর কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। আমার এখানে ভ্রমণ। শিক্ষককে দেখতে যাওয়া হয়েছিল। নুয়া দেবী, আমরা দুজন প্রভুর আদেশে পাহারা দিতে এখানে আছি। যেহেতু ব্যাপারটা সেরকমই, তাহলে ধন্যবাদ। আপনি এটা দিয়ে কি বোঝাতে চাইছেন? নুয়া দেবী, গুরু আমাদের আপনাকে একটি বার্তা পৌঁছে দিতে বলেছেন। বৃদ্ধ যেমন বলেছিলেন যে গিয়ে বেঁধেছে তাকেই তা খুলতে হবে। শিক্ষকের পক্ষেও কি জিয়াং চেংকে সামলানোর কোনো উপায় নেই? ইয়াংমি একবার বলেছিল যে সে বিশৃঙ্খলার মধ্যে এসেছিল। এই উইলো ডালটির কাছেই তাকে খুঁজে পাওয়া যাবে। আমি জানি না এটা সত্য না মিথ্যা। নাক ডাকা।
আমার প্রিয় বন্ধু, অনেক বছর তোমার সাথে দেখা হয়নি। অবশেষে আপনি এসে গেছেন। অমরের সাধনা আরও গভীর হয়েছে। তরুণ বন্ধুটির অগ্রগতি উল্লেখ করার মতো নয়। হে তরুণ বন্ধু, তুমি প্রাচীন তাওবাদীর সন্ধানে এই বিশৃঙ্খলার মাঝে এসেছ। তুমি কি এই বিশৃঙ্খলার মাঝে আমার সাথে পথের সাধনা করার জন্য প্রস্তুত হচ্ছ? অমর ব্যক্তিটি ঠাট্টা করছেন। আমি এখানে সামান বা ওঝার কাছে সাহায্য চাইতে এসেছি। এখানে লিচ ক্যাটাক্লিজম মূলত মানবজাতিকে সাহায্য করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে মানবজাতির জন্ম হতে পারেনি। লিচ ও ডেমন জাতির বিকাশও স্বর্গীয় পথের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে গিয়েছিল। শিল্প ও শিল্প। স্বর্গের পথ তোমার ও আমার সাথে এক ও অভিন্ন। লিচ, এমনকি যদি এই বিনলি তাওবাদী জিয়াং চেনকে দেওয়া তার প্রতিশ্রুতি ভঙ্গ করে, তারাও ব্যবস্থা নেবে। আমাকে এভাবে মনে করিয়ে দেওয়ার দরকার নেই। ভবিষ্যতে যদি কোনো নদীপথ না থাকে, আমার ভয় হয় আমি অন্যদের দ্বারা এতটা নিয়ন্ত্রিত হতাম না। কিন্তু এখন অন্য কোনো উপায় ছিল না। আদিম জগৎ থেকে পাঙ্গুর সিংহাসন অবশ্যই নিশ্চিহ্ন করতে হবে। অন্যথায় স্বর্গীয় পথ আদি জগৎকে সত্যিকার অর্থে নিয়ন্ত্রণ করতে পারবে না। কি জিয়াও, তুমি কি সত্যি বলছো? তুমি চাও আমি গিয়ে রেড আর্মির বিরুদ্ধে যুদ্ধ করি? মহান অমর রেড আর্মির শত্রু নন, বরং তারা আমাকে জিক্সিয়াও প্রাসাদে রেড আর্মিকে থামাতে সাহায্য করেছিল। এটা রেড আর্মির শত্রু হওয়ার থেকে কিভাবে আলাদা? আপনি কি জানেন যে রেড আর্মি স্বর্গীয় শক্তির দ্বারা সমর্থিত? আমি স্বাভাবিকভাবেই জানি, কিন্তু এই বিষয়টি অপরিহার্য ছিল। অন্যথায় একবার ডাইনি গোষ্ঠী হেরে গেলে এই অপ্রতিরোধ শক্তি অপ্রতিরোধ হবে। বিনলি তাওবাদী পুরোহিত স্বাভাবিকভাবেই রেড আর্মিকে ভয় পান না, কিন্তু তিয়ানদাও যদি কোনো পদক্ষেপ নেয়, এই ব্যাপারে আমার কাছে ইতিমধ্যে একটি সমাধান আছে। স্বর্গীয় আইন হস্তক্ষেপ করবে না যতক্ষণ আমরা সফল হব। তাহলে হে মহান অমর, আপনিও আদিম জগতে ফিরে যেতে পারেন। নিশ্চিন্ত থাকুন প্রভু। আমি আদিম দাও ফলের নামে শপথ করছি, আমি তোমাকে কোনোভাবেই ঠকাবো না। তাছাড়া যদি কোনো ভুল হয়ে যায়, মহাকাশের এক দানব দেবতা হিসেবে তোমার পালানোর উপায় অবশ্যই থাকতে হবে, তাই না? আমাকে এখনও এটা নিয়ে ভাবতে হবে। আহ, জিয়াং চেন কেন আবির্ভূত হয়েছিল? আগের লিজ যুদ্ধগুলো কি স্বল্পস্থায়ী ছিল না? শিক্ষক কি বলেননি যে জিয়াং চেন লিজ যুদ্ধে জড়িত হবে না? দারুণ, বড় ভাই এসে গেছে। আমাদেরও গোত্র এই যুদ্ধে অবশ্যই জয়লাভ করবে। ছেলেরা, বেরিয়ে পড়ো। ইনি কোনো প্রায়সাধু সেনাপতি নন। তিনি সাধু হয়েছিলেন। অসম্ভব কি? সে কিভাবে সাধু হতে পারে? দানব জাতির ধ্বংস অনিবার্য। হে তাওবাদী বন্ধু, আমি কখনো ভাবিনি যে আপনি হবেন। এই বিনয়ী তাওবাদী পুরোহিত অন্যের পক্ষ হয়ে কাজ করছিলেন। আশা করি আপনি আমাকে দোষ দেবেন না, হে সহধর্মী। যদি তাই হয় তাহলে চলো লড়াই করি। কিন্তু আমি মহাকাশ দানব দেবতার উৎপত্তির কথা ভুলে গিয়েছিলাম, হে সহধর্মযাজক। এই ধরনের আক্রমণ তোমার কাছে সত্যিই কোনো ব্যাপার না। দুর্ভাগ্যবশত হে তাওবাদী ভাই, ভুলে যেও না যে আমি স্বর্গীয় তাও। চলো দেখি স্বর্গের ইচ্ছা কি করতে পারে। আপনার ইচ্ছানুযায়ী। পাঙ্গুর হৃদয়। এটা আপনার হাতে কিভাবে এলো? এটা আমার হাতে ছিল না, বরং কেউ আমাকে এটা ধার দিয়েছিল। জিয়াং চেন। এটা শেষ হয়ে গেছে।